আজকের ক্লাসে আমরা সেই ইন্টারনেট সম্পর্কে আলোচনা করব যেগুলো আমরা ব্যবহার করে আসছিলাম। ইন্টারনেট কিভাবে কাজ করে আমরা অনেকেই জানি না। ইন্টারনেট কি, এর কার্যক্রমটা কিভাবে ঘটে, কিভাবে এক কম্পিউটার থেকে আমরা আরেক কম্পিউটারে সংযোগ পাই, তথ্যগুলো আমরা আমাদের স্থান থেকে বসে কিভাবে বের করতে পারি। ইন্টারনেট এমবি নিলে ইন্টারনেট পেয়ে যাই, এবং গুগলে গেলে সার্চ করলে সব পেয়ে যাই, এতটুকুই জানি। কিন্তু ইন্টারনেটটা কিভাবে কাজ করে এটা আমরা অনেকেই জানি না। ইন্টারনেট ইন্টারনেট হলো একটি আন্তর্জাল। কি বলেন সবাই? ইন্টারনেট বলেন এটা একটা কি? একটা আন্তর্জাল অর্থাৎ ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক। ইন্টার কানেক্টেড নেট, নেটওয়ার্ক। অর্থাৎ একটার সাথে আরেকটার অভ্যন্তরীণ সংযোগ। বিশ্বব্যাপী অসংখ্য নেটওয়ার্ক সমন্বয়ে গঠিত একটি বৃহৎ নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক বিশ্বব্যাপী, তাই তাই না? একজনের জি। সাথে আরেকজনের সম্পর্ক, একজনের সাথে আরেকজনের লিঙ্ক, একজনের সাথে আরেকজনের রশি বাঁধার মতো, এইভাবে সংযোগ। সেই বৃহৎ সংযোগটাই হলো বৃহৎ নেটওয়ার্ক, যেটাকে বলা হয় ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক বা আন্তর্জাল। এখন প্রশ্ন হবে নেটওয়ার্ক কি, তাই না? নেটওয়ার্ক এটা আবার কি? নেটওয়ার্ক হলো একটি কম্পিউটারের সাথে আরেকটি কম্পিউটারের সংযোগ। আপনার সাথে আমার সংযোগ, যেমন বংশধারার মতো। কিসের মতো? বংশধারার মতো। বংশধারা বুঝেন? আদম থেকে যদি আপনার পর্যন্ত বংশধারাটা টান দেন, তাহলে কিন্তু আপনি বংশের একটা সংযোগ পাবেন, নেটওয়ার্কিং পাবেন। পাবেন কিনা? জি। পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে যে মানুষটা আদমের সন্তান না? কোনো না কোনো ভাবে তার সাথে একটা সম্পর্ক কি আছে। আমার আদি পিতা যেমন আদম, আরেকজনকে খুঁজে বের করলে তারও আদি পিতা, কিন্তু সে আদম। আপনাকে জিজ্ঞেস করলে আপনার আদি পিতা যদি হিস্টোরি টানেন, তাহলে আপনার আদি পিতাও কে বলেন? আদম। আদম। তো ঠিক ইন্টারনেটটা অনেকটা এমন। ইন্টারনেটটা অনেকটা কি বংশধারার মতো। আপনার ছেলের বাবা আপনি, আপনার বাবা আপনার, আপনার বাবা আপনার ছেলের বাবা আপনি, তাই না? আবার আপনার বাবাকে যদি বলেন তাহলে আপনার দাদার ছেলে। আবার আপনার বাবা বাবা যদি বলেন তাহলে দাদা। আবার আপনার দাদার বাবা যদি বলেন তাহলে পরদাদা। কি বলেন? এবার সম্পর্ক হচ্ছে না? জি। নেটওয়ার্ক হচ্ছে। এই জি। এই নেটওয়ার্কটা পুরা ওয়ার্ল্ড, পুরা পৃথিবীর মধ্যে এইভাবে সম্পর্কটা সংযোগ লেগে, এটাকে বলা হয় নেটওয়ার্ক। এটাকে কি বলা হয়? নেটওয়ার্ক। নেটওয়ার্ক। কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার সংযোগ, একজন মানুষের সাথে আরেকজন মানুষের সংযোগ, মানে বংশধারার মতো। এইভাবে ছোট থেকে বড় নেটওয়ার্ক তৈরি হয়, মানে বৃহৎ। আমার কম্পিউটার আপনার কম্পিউটার সংযোগ পেয়েছে, আপনার কম্পিউটারের সাথে আরেকজনের কম্পিউটার সংযোগ পেয়েছে, এইভাবে আরেকজনের সাথে আরেকজনের সাথে সকল কম্পিউটারের সাথে সকল কম্পিউটারের সংযোগ। বলে বলে দেখা গেছে আপনার কম্পিউটারে কোনো কিছু নেওয়ার থাকলে আমি নিতে পারছি, আমার কম্পিউটারে কোনো কিছু নেওয়া থাকলে আপনি নিতে পারছেন। বুঝতে পারছেন? এইভাবে আমাদের নেটওয়ার্ক গুলো কি হয়, তৈরি হয়। এটি কিভাবে কাজ করে? ওয়েব, ইন্টারনেটের তথ্যগুলো সাধারণত আমরা ওয়েব পেজ ভিত্তিক নিই। ওয়েব পেজ, ধরেন ওয়েব পেজ। ওয়েব পেজ হলো দোকানের একটি র্যাক বা সাইট। ওয়েব পেজ কি? একটি দোকানের র্যাক বা সাইট। আর ওয়েবসাইট হলো একটি দোকান বা শোরুম। ওয়েবসাইট আর ওয়েব পেজ দুটার মধ্যে কিন্তু আলাদা আলাদা। একটা ওয়েবসাইটের মধ্যে একাধিক ওয়েব পেজ থাকে। ওয়েব পেজ মানে কি? এক একটা দোকানের কি
র্যাক, র্যাক বুঝেন? জি জি। কি, তাক, তাই না? তাক, মাল রাখার তাক। হ্যাঁ, আলমিরা বলতে পারেন, তারপরে মাল রাখার তাকও বলতে পারেন, র্যাক যেটাকে বলে। তো এগুলো হলো, যেমন আপনার একটা ওয়ান স্টপ মল আছে, সেখানের মধ্যে একটা সাইডের মধ্যে দিয়েছেন 1 to 99, আরেকটার মধ্যে দিয়েছেন 100 to 200 বা 500, আর অথবা 100 to 999, আরেকটার মধ্যে দিলেন 1000 to 5000 বা 10,000, এরকম দিলেন। এই যে সাইট গুলো আপনি করলেন, এই এক একটা সাইডের মধ্যেই হলো আমার এক একটা ওয়েব পেজ। এগুলো একাধিক ওয়েব পেজ মিলে একটি ওয়েবসাইট তৈরি হয়। একাধিক ওয়েব পেজ মিলে একটি কি হয়, ওয়েবসাইট তৈরি হয়। যেমন আপনার প্রতিষ্ঠানের নামে আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন, ওই ওয়েবসাইটটার একটা অ্যাড্রেস থাকে। ওয়েবসাইটটার কি থাকে? অ্যাড্রেস থাকে। অ্যাড্রেস থাকে। আপনার একটা অ্যাড্রেস আছে, যেমন আপনার নাম হলো ওবাইদুর রহমান, তাই না? এখন আপনার এলাকা গিয়ে যদি আমি ওবাইদুর রহমান নামে যদি সার্চ করি, তাহলে কিন্তু আপনাকে খুঁজে পাবো। আবার দেখেন, আপনার মোবাইল নাম্বার, বাংলাদেশের মধ্যে আপনার নাম্বারটা স্বতন্ত্র ইন্ডিভিজুয়াল ভাবে আপনারই, অর্থাৎ আপনার নাম্বারে ফোন করলে কিন্তু আরেকজনের কাছে যাবে না, যাবে? না। কেননা আপনার নাম্বারটা একটা নির্দিষ্ট নাম্বারে রেজিস্ট্রেড, ফলে এই নাম্বারে ফোন যদি করে কেউ, পুরো পৃথিবীর মধ্যে আপনার কাছে আসবে। ক্লিয়ার? জি ঠিক আমাদের ওয়েবসাইটের একটা অ্যাড্রেস থাকে, যে সাইডে মানুষ ঢুকতে হলে ওই সাইডের নাম দিয়ে ঢুকতে হয়, ওই সাইডের নাম দিয়ে কি করতে হয়, ঢুকতে ঢুকতে হয়। তো ওই সাইট গুলো আলাদা ইঞ্জিনিয়াররা ডেভেলপ করে, তৈরি করে দেয়। আপনি আপনার দোকানের নামে একটা ওয়েবসাইট করবেন। ওয়েবসাইট হলো একটি ভার্চুয়াল শপ। ওয়েবসাইট মিন কি, একটি সব। ভার্চুয়াল শপ। মানে আপনার একটা দোকান আছে, আপনার এখানে ব্যবসায়ী কারা কারা আছেন বলেন, কারা কারা ব্যবসায়ী আছেন? কোনো ব্যবসায়ী নেই? আচ্ছা, নওয়াজ শরীফ ভাইয়ের কথাই বলি। ধরেন উনি প্রিন্টিং কাজ করেন, কিসে কাজ করেন বলেন, উনি কিসে কাজ করেন? প্রিন্টিং এর কাজ। ছাপাখানা। তাহলে উনি একটা নাম দিলেন, ওনার নাম কি জানি, কি আর্ট, বাড়িরাট। বাড়িরা। যেমন উনি একটা দোকান খুললেন, ওই দোকানের মধ্যে লিখে দিলেন বাহিরের সাইনবোর্ডের মধ্যে বাড়িরা আর্ট। মানুষ বাড়িরা আর্ট যখন দেখবে, তারা তারা আর্ট, গ্রাফিক্স ইত্যাদির কাজগুলো যারা করতে আসবে, তারা কিন্তু এই ঠিকানা আসবে, তাই না? জি আচ্ছা, জি। ক্লায়েন্ট আসতো আপনার দোকানে, ক্লায়েন্ট এসে বলল, হুজুর আমি একটা ক্যালেন্ডার করব, হুজুর আমি একটা ভিজিটিং কার্ড করব, হুজুর আমি একটা এই পোস্টার করব। আপনার কাছে কোনো পোস্টারের ক্যাটাগরি আছে, কোনো কাজ করা আছে? বললো যে নজ ভাই আমি ভিজিটিং কার্ড করব, কিন্তু ভিজিটিং কার্ডের ডিজাইন দেখান। তো উনি ক্লায়েন্টকে ধরার জন্য এই ধরনের কাজগুলো উনি ওনার দোকানে সাজিয়ে রেখেছেন। ক্লায়েন্ট যখন দেখবে, পছন্দ করবে, দেন বলবে যে আমাকে এই ধরনের একটা কাজ করে দেবে, বলবে না? জি। জি। এটা হলো ওনার দোকান থাকার বৈশিষ্ট্য। এখন দেখেন, যেই লোকটা টেকনাফ থাকে, যে লোকটা তেতুলিয়া থাকে, যে লোকটা নেত্রকোনা থাকে, সেই লোকটা একটা ভিজিটিং কার্ড করবে, সে ভিজিটিং কার্ড করতে কি সেই নারায়ণ ইয়ে থেকে উনিকে ঢাকা আসবে, নেত্রকোনা থেকে? জি না। যদি ঢাকা পড়ে, মানে অন্য কেউ যদি করার মতো না থাকে আর ওনার যদি প্রয়োজন হয়, তাহলে সেই ক্ষেত্রে আসতে পারে, এছাড়া কি কেউ আসবে? সম্ভব না। আসবে। কেন আসবে না? আসা যাওয়া কস্টিং যেটা, সেই কস্টিং অনুযায়ী সে না হলে কমপক্ষে 20,000 ভিজিটিং কার্ড, তাই না? জি এখন দেখেন, এই নওয়াজ ভাই যদি একটা ওয়েবসাইট তৈরি করে রাখেন, মানে সেম এই ক্যাটাগরি ডিজাইন গুলো দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করে রাখেন, সেই ওয়েবসাইট কে তিনি মেনশন করে ফেসবুকে অথবা বিভিন্ন ভার্চুয়াল ইয়েগুলোতে তিনি অ্যাডভার্টাইজ করলেন, মানুষ যখন তার এই ওয়েবসাইটের মধ্যে ঢুকবে, প্রবেশ করবে, দেখবে, পছন্দ করবে, অর্ডার করবে, সবকিছু কি ভার্চুয়াল ভাবেই হচ্ছে, তাই না? তাহলে জি। দেখ, ওনার ক্লায়েন্ট, সেই ক্ষেত্রে উনি যে ক্লায়েন্ট গুলো পাবেন,
সেই ক্লায়েন্ট গুলোকে ওনার বেশি সময় দেওয়া লাগতেছে না। ক্লায়েন্ট নিজে 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 সবকিছু দিতে পারছে, দেখে মেসেজ করতে পারতেছে, রিপ্লাই দিতে পারছেন, দেন অর্ডার করে অর্ডারটা তিনি ওইভাবে দিতে পারছেন। তাহলে একটা ভার্চুয়াল ওয়েবসাইট মানে হলো একটি ভার্চুয়াল শপ। আপনার একটা দোকান থাকলে আপনি দোকানে থেকে যে ইনকামটা করবেন, আপনার যখন একটি ভার্চুয়াল শপ থাকবে তখন আপনি ঘরে বসে সেই ইনকামটাই করতে পারবেন। বরং ইনকামটার বেশি হবে, খরচ রাস্তা কমে যাবে। কি বলেন? জি। ইনকাম বেশি হবে, খরচের রাস্তা কমে যাবে। এক কমে যাবে। দোকান যদি আপনার থাকে, সেই দোকানের ক্ষেত্রে আপনাকে 24টা ঘন্টাই বসে থাকা লাগবে। কারণ ক্লায়েন্ট কখন আসে আপনাকে ফোন করে আসবে না, এই নওয়াজ ভাই আপনি কি আছেন, ভাই আমি একটা ভিজিটিং কার্ড করবো, আছেন? এখন ধরেন উনি আছে ঢাকাতে, তাহলে ক্লায়েন্ট এটা ছুটে যাবে কিনা বলেন? ছুটে যাবে। কিন্তু যখন অনলাইন শপ থাকবে, এটাকে একটা ভার্চুয়াল শপ যখন থাকবে, একটা ভার্চুয়াল দোকান যখন ওনার থাকবে, উনি যেখানেই যাক, উনি ওনার ওয়াইফকে নিয়ে যদি সাগর পাড়ে ঘুরতেও যাই, সেখানেও বসে তার ক্লায়েন্ট সাপোর্টটা তিনি দিতে পারছেন, পারছেন কিনা? জি। জি। পারবেন। তাহলে সেই সাপোর্টটা দেওয়ার সবচেয়ে বড় যে দোকানটা, সেই দোকানটা কি? ভার্চুয়াল ওয়েবসাইট। শপ বা ওয়েবসাইট। কথা বুঝতে পারছেন? যে ওয়েবসাইটটার মধ্যেই, সেই ওয়েবসাইটের মধ্যেই তিনি কি করলেন, আলাদা একটা দেখাইলেন যে পোস্টার। যখন পোস্টারের মধ্যে ক্লিক করবে, তখন পোস্টার পেজের মধ্যে ঢুকে নানান ধরনের পোস্টার ডিজাইন গুলো, বিস্তারিত বিবরণ, রেট কত, সবকিছু এখানে দেওয়া আছে। আরেকটা সাইটের মধ্যে তিনি কি করলেন, ভিজিটিং কার্ড করলেন। তো অ্যাড্রেস কিন্তু একটা, ওয়েবসাইট কয়টা? একটা। আট। বাড়িরা আটের মধ্যে ঢুকে যে যেটা করতে চায় সেই ওই সাইটের মধ্যে ঢুকে বিস্তারিত দেখতে চায়। তাহলে ওয়েবসাইটে বাড়ির আর্টের মধ্যে ঢুকে তিনি কি করলেন, তিনি পোস্টার ছাপাবেন। তাহলে পোস্টার ক্যাটাগরি দেখতে গেলে পোস্টারের মধ্যে, পোস্টারের শিরোনামে ক্লিক করলে তখন পোস্টারের পেজটি ওপেন হবে। ভিজিটিং কার্ডের পেজের মধ্যে ক্লিক করলে ভিজিটিং কার্ডটা ওপেন হবে। ক্লিয়ার? জি। আরেকটু ক্লিয়ার করি। পেজ মানে হলো আমাদের এক একটা ফেসবুকের পেজের মতো। পেজ মানে কি? আমাদের এক একটা ফেসবুকের পেজের মতো। আমাদের ফেসবুকের পেজের মধ্যে যেমন আমরা যেটা পোস্ট করি সেটাই থাকে, মানুষ দেখতে চাইলে দেখতে পারে, কমেন্ট করতে চাইলে কমেন্ট করতে পারে, তাই না? জি। এইখানেও সেম। কিন্তু এই পেজের মধ্যে ঢুকতে হলে আপনাকে ওয়েবসাইটে ঢুকতে হবে। ওয়েবসাইট কি এখন ক্লিয়ার হয়েছেন তো? জি। জি। এটি আমরা ব্যবহার করি কিভাবে, ব্যবহার পদ্ধতি, এটি ব্যবহার করতে আমাদের ব্রাউজার ব্যবহার করতে হয়। আচ্ছা, সিডি যে করেন চালাবেন, সিডি চেনেন? সিডি ডিভিডি। যারা এই জেনারেশন আসছেন 2015 সালের পরে, তারা কিন্তু সিডি ডিভিডি চিনবেন না। যারা 2005 সালের বা 2005, 5-7-এর পরে আসছেন, যারা 5-এর পরে আসছেন দুনিয়াতে, তারা কিন্তু, দুনিয়াতে আসতে বলতে যারা মোটামুটি বুঝবেন আর কি সেক্টরে, তারা সিডি ডিভিডি চিনবেন। আর যারা 90-এর বা 2000 আগে আসছেন, তারা কিন্তু ওই যে ক্যাসেট চিনবেন। ক্যাসেট, ক্যাসেট চেনেন? জি। জি। ক্যাসেট চিনবেন। সেটা হলো 2000 সালের পূর্ববর্তী মানুষদের জন্য, তাই না? জি। 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 2005 সালের পর থেকে সিডি ডিভিডিটা অ্যাভেলেবেল হয়ে গেছে। 2015 সাল থেকে সেটা হাওয়া হয়ে গেছে। 2015 সাল বললে ভুল হবে, 2010 সাল থেকেই, 10 সাল থেকে এটা কি হয়ে গেছে, হ্যাঁ, হয়ে গেছে। মানে যখন মোবাইল, হাতে হাতে মোবাইল চলে আসছে, তখন আর ডিভিডি সিডি এগুলা কি নাই, খাবার নেই। তখন মানুষের হাতে হাতে নেট, অ্যান্ড্রয়েড আসা মানে হলো ইন্টারনেট আসা। আর ইন্টারনেট আসা মানে হলো আমার হাতে সিডি ডিভিডির বাপ চলে আসে। অর্থাৎ আমি চাইলে যা দেখতে বলতে তাই দেখতে পারি, তাই না? তো ঠিক, জি। ওই যে সিডি গুলো চালানোর জন্য যেমন আমার সিডি প্লেয়ার লাগতো, ক্যাসেট চালানোর জন্য যেমন আমার ওই যে কি বলে ক্যাসেট প্লেয়ার লাগতো, ঠিক আমাকে, আমার কোথাও যদি আমি যেতে চাই, ঘুরতে চাই, যেমন আমার পরিবহন লাগে, লাগে কিনা? জি। জি। আমি চট্টগ্রাম যাব, তাহলে আমাকে পরিবহন ব্যবহার করতে, কি পরিবহন ব্যবহার করতে হবে? হয়তো বাস, না হয় ট্রেন, না হয় প্লেন। কি বলেন? জি। কোনো একটা মাধ্যমে তো আমাকে যেতে হবে। তো কোনো একটা মাধ্যম যে আমরা যাব, সেই মাধ্যম বা সেই পরিবহনটাই হলো আমাদের ব্রাউজার। কি?
ব্রাউজার। ব্রাউজার। আমরা চিটাং যদি যাই তাহলে হয়তো বাসে করে যেতে হবে, সে বাসটা একটা পরিবহন, ট্রেনে করে যেতে হবে বা বিমানে করে যেতে হবে, এগুলো একটা পরিবহন, তাই না? ঠিক জি আমরা যে ইন্টারনেটটা ব্যবহার করব বা পৃথিবীতে আমরা ভার্চুয়াল ভাবে ঘুরে বেড়াবো, সেই ভার্চুয়াল ভাবে ঘুরে বেড়ানোর জন্য আমাদের একটা বোরাক দরকার হয়। কি দরকার হয়? বোরাক। কি দরকার হয় বলেন? করার দরকার। বোরাক। ব্রক। এই বোরাকটা হলো কম্পিউটার ভাষায় বলা হয় এটাকে হলো ব্রাউজার। কি? ব্রাউজার। এই ব্রাউজারের মাধ্যমে আপনি পুরা পৃথিবী ঘুরে বেড়াতে পারবেন। এই ব্রাউজারটা হলো একটা পরিবহন। এই ব্রাউজারটা কি? পরিবহন। পরিবহন। কি পরিবহন? ভার্চুয়াল। আচ্ছা। ভার্চুয়াল। ভার্চুয়াল পরিবহন। মানে আপনি যদি এখন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চান, তাহলে আপনাকে ওই প্রতিষ্ঠান যেতে হবে না। জি আর যদি আপনি ঘরে বসে যদি ওই প্রতিষ্ঠানটা ঘেটে আসেন, কোথায় কি হচ্ছে, মাদ্রাসার কোন সাইডে কি আছে, সবকিছু নিজের ঘরের মধ্যে বসেই ইয়ে করতে চান, ঘুরে দেখতে চান, তাহলে আপনাকে যে পরিবহনটা ব্যবহার করতে হবে সেটা হলো কি? ভার্চুয়াল পরিবহন, যেটাকে আমরা বলি ব্রাউজার। এই ব্রাউজারটা অনেক ধরনের হয়। পরিবহন যেমন অনেক ধরনের হয়, ব্রাউজারও অনেক ধরনের আছে। যেমন গুগল ক্রোম আছে, মজিলা ফায়ারফক্স আছে, মাইক্রোসফট ইডিজি আছে, অপেরা আছে, ইন্টারনেট এক্সপ্লোরার আছে। এগুলো পরিবহন, মানে ইন্টারনেটে ঢোকার জন্য, ইন্টারনেটে কোনো কিছু বের করার জন্য, কোনো একটা ওয়েবসাইটে যাওয়ার জন্য যে পরিবহনটা আমরা ব্যবহার করি, এই পরিবহনের অনেকগুলো সফটওয়্যার আছে, অনেকগুলো ব্রাউজার আছে। এই ব্রাউজারের মধ্য থেকে আমরা সবচেয়ে বেশি যেটা ব্যবহার করি সেগুলো হলো গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট ইডিজি, অপেরা, ইন্টারনেট এক্সপ্লোর, এগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। তবে 70% বা 90%, 70% বা 80% মানুষ ব্যবহার করে গুগল ক্রোম। কি ব্যবহার করে? গুগল। গুগল ক্রোম। এই গুগল ক্রোমটা ব্যবহার করে কি জন্য? এটি হলো জিমেইল কোম্পানি, গুগল কোম্পানি। গুগল কোম্পানি হওয়ার কারণে আমাদের দেশে বলা যায় যে 70% মার্কেট দখল করে আছে গুগল। আমরা যদি একটা জিমেইল চাই, আমরা যদি একটা জিমেইল চাই, তাহলে ম্যাক্সিমাম মানুষ আপনাকে কিন্তু গুগল অ্যাকাউন্টে দিবে, ইয়াহু মেল দিবে না, হটমেল দিবে না। আপনাকে সবসময় দেখবেন যে akramullah2010@gmail.com। জিমেইল মানে গুগল মেল। জিমেইল মানে কি? গুগল। গুগল। তা আপনাকে হয়তো বলবে, মূলত বলার নিয়ম হলো তুমি তোমার একটা ইমেল দাও, তোমার একটা কি দাও? ইমেল দাও। কি দাও বলেন? ইমেল। ইমেল মানে হলো ইলেকট্রিক মেল। ইলেকট্রিক মেল অর্থাৎ ইলেকট্রিকের মাধ্যমে তোমার কাছে চিঠিপত্র আদান প্রদান করার জন্য একটা অ্যাড্রেস, এটাকে বলা হয় ইলেকট্রিক মেল। আর সংক্ষিপ্ত নাম কি? ইমেল। মেল। সংক্ষিপ্ত নাম ইমেল। ইমেল। ইমেল আপনার থেকে হয়তো চাবে, যদি আপনাকে বলে জিমেল দাও, তাহলে আপনাকে বুঝে নিতে হবে আমার থেকে একটা গুগল অ্যাকাউন্ট চাচ্ছে, আমার থেকে গুগল মেল চাচ্ছে। বুঝতে পেরেছেন? তো আমাদের দেশে ম্যাক্সিমাম জিমেল ব্যবহার করে, কারণ আমাদের দেশের সুযোগ সুবিধাগুলো আমরা গুগল থেকে পেয়ে থাকি। ইয়াহুর ক্ষেত্রে একটা সময় খুব মানে জনপ্রিয় ইয়ে ছিল, আমরা ইয়াহু ব্যবহার করেছি, এবং ইয়াহুর মাধ্যমে আমরা অনেক অনেক কাজ, অনেক অনেক কিছুই আমরা, কিন্তু এটা বাংলাদেশের ডাউন খেয়ে গেছে গুগলের কারণে। বুঝতে পেরেছেন? তো সেই ক্ষেত্রে জি আমরা যদি গুগল প্লেয়ারের মাধ্যমে বা ব্রাউজারের মাধ্যমে আমরা ইন্টারনেট ব্রাউজ করা শিখি, তাহলে যেই কোনো ব্রাউজার দিয়ে আপনি ব্রাউজ করতে পারবেন। যে কোনো ব্রাউজার দিয়ে আপনি কি করতে পারবেন? ব্রাউজ করতে পারবেন। অর্থাৎ আপনি যেই কোনো সাইটে আপনি প্রবেশ করতে পারবেন। ক্লিয়ার? জি। তাহলে আসেন আমরা একটা গুগল সাইটে ঢুকি। যেমন একটা সাইটে ঢুকলাম, এই সাইটটা কোথায় পাবো আমরা? দেখেন আমার ইন্টারনেট এখানেও পাবো, আমার ডেস্কটপও থাকবে। এই যে ডেস্কটপে মজিলা ফায়ারফক্স দেখতে পাচ্ছেন, তারপরে মাইক্রোসফট ইডিজি দেখতে পাচ্ছেন, তাই না? এখানে জি কয়েকটা ব্রাউজার আপনি দেখতে পাচ্ছেন। আবার দেখেন গুগল ক্রোমও দেখা যাচ্ছে, তাই না?
জি। বুঝছেন? কোন একটা ওপেন করে আপনি যখন ওপেন করবেন তখন তার ইন্টারফেসটা এমন থাকবে। কেমন থাকবে ইন্টারফেসটা? হুম। কেমন থাকবে? এইখানে একটা পরিচিতি আছে, এই পরিচিতিটা আমরা আগে ঘেটে আসি। যেমন এখানে বলা হচ্ছে ট্যাব, অ্যাড্রেস বার, সার্চ, গুগল অ্যাপস, ব্রাউজার ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজ, পেজ অ্যাড, ডাউনলোড, বিজয় কনভার্ট, প্রশ্ন। অর্থাৎ আমি যখন কোনো কাজ করি সেই কাজ করার শুরুতে আমাকে পরিচিতি আগে জানতে হয়, তার পরিচয় জানতে হয়। আমি যার সাথে কথা বলবো তার পরিচয় যদি আমি না জানি, তাহলে আমি তার সাথে কথা বলে মজা পাবো না। পাবো? সে কোন ক্যাটাগরির, কোন জায়গা থেকে আসছে, কি নাম, কোন ধর্মের, এগুলো আগে আমাকে জানতে হবে। যেমন উপরে দেখতে পাচ্ছেন টাইটেল বার। টাইটেল বার প্রত্যেকটা প্রোগ্রামের উপরে যে লাইনটা থাকে সেই প্রোগ্রামটার সেই লাইনটার নাম কিন্তু টাইটেল বার। কি নাম? টাইটেল বার। টাইটেল বার। টাইটেল বারের মধ্যে ক্লোজ থাকে, রিস্টোর ডাউন থাকে, মিনিমাইজ থাকে, এগুলো আমরা সবাই জানি, তাই না? জি। জানি কি না? জি। জানি না, অনেকে জানি না। জানি না বলে আমরা কথা বলি না। বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নিউ ট্যাব। আবার ডান পাশে দেখতে পাচ্ছেন একটা ক্রস। আবার ডান পাশে দেখতে পাচ্ছেন একটা প্লাস। এই ক্রসের মাধ্যমে আমরা আমাদের ট্যাবটাকে বন্ধ করে দিতে পারি। আর প্লাসের মাধ্যমে আমরা আমাদের একাধিক ট্যাব, একাধিক ট্যাব। ট্যাব। প্রশ্ন আসবে যে ট্যাব মানে কি? এখানে ট্যাব মানে হলো আমি আমার এই গুগলের যেই ইয়েটা আছে, গুগল ক্রোম আছে, সেই গুগল ক্রোমের মাধ্যমে যে শুধু একসাথে একটা সাইডে ঢুকতে পারবো এমন কিন্তু না। বরং আমাকে এটি আলাদা আলাদা ট্যাবের মাধ্যমে একসাথে একাধিক সাইডে প্রবেশ করার অনুমোদন দিয়েছে। বুঝাইতে পারলাম? জি জি। এক টিকিটে আপনি পুরা পার্ক ঘুরে আসতে পারবেন। আপনাকে ওই যে রাইড শেয়ারিং এর জন্য আলাদা পেমেন্ট দিতে হবে না, বোট শেয়ারিং এর জন্য আলাদা পেমেন্ট দিতে হবে না। তারপরে আপনি ওই যে কি বলে চরকিতে চড়ার জন্য আলাদা পেমেন্ট দিতে হবে না। একাধিক সুযোগ সুবিধাগুলো আপনি এক টিকিটে পেয়ে যাচ্ছেন। তো বিষয়টা হলো এমন, আপনি যখন একটা ব্রাউজার ওপেন করবেন, সে একটা ব্রাউজারের মাধ্যমে আপনি একাধিক সাইট গুলোতে, একাধিক ওয়েবসাইটে আপনি প্রবেশ করতে পারবেন। যেমন পত্রিকা পড়ছেন, আমার দেশ পত্রিকা, নয়া দিগন্ত, ইত্তেফাক, ইনকিলাব, এবং প্রত্যেকটা প্রোগ্রামটাকে আপনি আলাদা আলাদা ট্যাবে ওপেন করে রাখতে চান। তাহলে কি হবে? আপনি এটা দেখলেন, এটা ওপেন হইতে হইতে এটা পড়লেন, এটা ওপেন হইতে হইতে এটা পড়লেন। তা আপনি যখন যেই ট্যাবে ক্লিক করবেন তখন ওই সাইটটা আপনি কি করতে পারবেন? প্রবেশ করতে পারবেন। এটা হলো ট্যাব। এটা কি? ট্যাব। ট্যাব। ট্যাবের নিচে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস বার। কি বার? অ্যাড্রেস বার। অ্যাড্রেস বার। এই অ্যাড্রেস বারের এই জায়গার মধ্যেও আছে, এই জায়গার মধ্যেও আছে। কিন্তু আমরা এই জায়গার আর এই জায়গার তফাৎটা একটু বুঝি। দুই জায়গার কোন এক জায়গাতে আপনি লিখে দিলে হবে, কিন্তু এটার দুইটারই আলাদা আলাদা ব্যবহার আছে। যেমন এখানে সাধারণত আমরা ওয়েবসাইটের অ্যাড্রেসটা লিখে থাকি, আর এখানে আমরা লিখে থাকি যে ওয়েবসাইটের অ্যাড্রেস আমার জানা নাই, কিন্তু তার কাছাকাছি কোন একটা নাম আমার জানা আছে। কাছাকাছি কোন একটা অ্যাড্রেস, নাম জানা আছে। নাম জানা আছে। সেই নামটা দিলে কম্পিউটার আমাকে সাজেস্ট করবে আপনি কি এমন ক্যাটাগরি বা এই সাইডে বা এই সাইডে বা এই সাইডে আপনি ঢুকতে চাচ্ছেন, একাধিকটা আমাকে দেখাবে। আর যদি আর যদি কোনো অ্যাড্রেস ডিরেক্ট আমাদের জানা থাকে তাহলে আমরা এখানে লিখে দিই। যেমন আমরা লিখে দিলাম এখানে www.inclub. দেখেন এখানে আমি একটা অ্যাড্রেস লিখে দিলাম, যে অ্যাড্রেসের নামটা আমার জানা আছে। এবার আমি ইন্টার বাটন প্রেস, ফলে দেখতে পাচ্ছেন আমার ইনক্লাবের ওই সাইটটা চলে আসছে। এখানে দেখেন ডেইলি ইনক্লাব, এআই প্রোগ্রামিং কোর্স, বাংলাদেশ ডেইলি নিউজ পেপার, তাই না?
যেমন আমি এখানে ক্লিক করলাম ডেইলি ইনকাম। ডেইলি ইনকাম ক্লিক করলে তখন আমাকে ডেইলি ইনকাম দেখাবে। ডেইলি ইনকাম সাইট ঢুকি। আমি কিন্তু ডিরেক্ট ওই প্রতিষ্ঠান ঢুকি নাই। ডেইলি ইনকামের আলাদা একটা ইয়ে আছে নিউজের। এই ডেইলি ইনকাম এটা না, এটা আরেকজনের ইনকাম। আমি ব্যাকে আসলাম, এই দেখেন ব্যাক। এইভাবে আমি এখানে দিয়ে দিলাম নিউজ, বিডি নিউজ, NEWS, বিডি নিউজ পেপার। আমি যখন বিডি নিউজ পেপার ক্লিক করবো তখন দেখবো অল বাংলা নিউজ পেপার, মানে এই একটা সাইডের মধ্যে বাংলাদেশের বিভিন্ন পত্রিকা সাইট গুলোকে অ্যাড করে দেওয়া। এবার আপনি নিচের দিকে যখন যাবেন তখন বিভিন্ন নিউজ গুলোর আপনি সাইট গুলো, দ্য ডেইলি স্টার, তারপর আসেন এইভাবে অনেকগুলো সাইট আপনি পাবেন। নিচে আরো কিছু সাইট আপনাকে সাজেস্ট করছি। আমি এখান থেকে কোন একটা সাইডে ক্লিক, অথবা এখানে লিখে দিলাম ডেইলি ইনকিলাব নিউজ পেপার। ডেইলি ইনকিলাব নিউজ পেপার যখন ক্লিক করে দিলাম তাদের সাইটটা দেখতে পাচ্ছেন, দৈনিক ইনকিলাব, dailyinqilab.com। আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার এখানে সাইট গুলোতে ঢুকতে পেরেছে। সাইটের নাম কি, ওয়েবসাইটের নাম কি? www.dailyinqilab.com। বলেন। সাইটের নাম কি, ওয়েবসাইটের নাম কি? ও, কোথায় পাবেন ওয়েবসাইট অ্যাড্রেসটা? দেখেন অ্যাড্রেস বারে কোথায় অ্যাড্রেস বারে কি আছে? ডেইলি, ডেইলি ইনকিলাব। ডেইলি। তার মানে হলো আমরা এখন ডেইলি ইনকিলাব পত্রিকার নিউজের মধ্যে আছি অনলাইন। তারিখ দেখাচ্ছে, সময় দেখাচ্ছে, সবকিছু দেখাচ্ছে। নিচের দিকে যান, তারা কিন্তু যেভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে আপনি সেভাবে দেখতে পারেন। এবার যদি বলেন যে আমি এই নিউজটা দেখতে চাই, যেমন এখানে দেখা যাচ্ছে ডিসি নিউজে 3 কোটি টাকার ভুয়া চেক ইস্যুকারী সেই জুবেদ আলী অবশেষে গ্রেফতার। আমি বিস্তারিত পড়তে চাই, এইটার বিস্তারিত কি করতে চাই, পড়তে চাই। পড়তে চাই। আমি যদি এখন এই সাইডে ক্লিক করি তখন কিন্তু আমাকে কি দেখাবে, পেজ দেখাবে। তখন আমাকে কি করবে, তাদের পেজে নিয়ে যাবে। এইটার একটা পেজ, সাইড একটা পেজ, ওই সাইডের অন্তর্ভুক্ত। এখন দেখেন বিস্তারিত দেখা, এই যে বিস্তারিত আপনি পড়তে পারছেন। কোন লেখাকে আপনি কপি করবেন এভাবে মার্ক করেন, দেন কপি করে রাইট বাটন ক্লিক করে কপি করেন। কপি করার পর কোথায় নিয়ে যাবেন, কোন একটা এই মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে নিয়ে যাবেন নাকি অন্য কোন ফাইলে নিয়ে যাবেন, যেখানে আপনি নিয়ে যাবেন সেখানে গিয়ে পেস্ট করে চলে আসুন। এভাবে আপনি আপনার ডেইলি বিভিন্ন ধরনের পত্রিকাগুলো থেকে আপনি এইসব তথ্যগুলো কালেক্ট করতে পারেন। বিভিন্ন সাইট থেকে ঢুকে আপনি এই ধরনের তথ্যগুলো কালেক্ট করতে পারেন। আপনি যদি একজন লেখক হন তাহলে এই ব্রাউজিংটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি এইভাবে ধরে ধরে কোন কোন লেখাগুলো আপনি নেবেন, এইভাবে ধরে ধরে লেখাগুলো, কোন একটা বিষয়ের উপর আপনি লেখালেখি করছেন, বিষয়ের উপর তথ্যগুলো আপনি কি করবেন, বিস্তারিত নিতে যাচ্ছেন, এইভাবে আপনি ধরে ধরে সবগুলো নেন। আমি এই তথ্যটা দেখতে চাই, এই তথ্যের মধ্যে চলে আসছে এখানে। আমি চাচ্ছি যে এখান থেকে তথ্যগুলো নিই। এখান থেকে লেখাগুলোকে সিলেক্ট করলাম, কপি করে নিলাম, রাইট বাটন ক্লিক করে কপি, মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে গিয়ে আমরা পেস্ট করি। কি সুন্দর না? আপনি যদি একজন লেখক হয়ে থাকেন তাহলে তথ্যগুলো সংগ্রহ করা এবং এটা আপনার জন্য অনেকটা সহায়ক। খুব সুন্দরভাবে আপনি কাজগুলো করতে পারছেন। আছেন এখন আপনি কোথায়, পত্রিকাতে। আপনি আরেকটা ট্যাব খুলে এখন খোলেন, এখানে খোলেন দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দ দিয়ে আপনি সার্চ করলেন, দারুল উলুম দেওবন্দ কি করলেন, কথা বলবেন না প্লিজ।
সার্চ করলেন, আপনি এখন দারুল দেওবন্দে ঢুকে গেলেন, দারুল দেওবন্দের ওয়েবসাইটে আপনি ঢুকলেন, ঘাটাঘাটি করলেন, বিভিন্ন ধরনের তথ্যগুলো জানলেন। এই যে মিয়ারা ভাই, এবার রাখছি না কিন্তু আর কানা কানা হয়েছে এবারে আর দারুল দেওবন্দের ওয়েবসাইটে ঢুকলেন, আপনি কি করতে চান? অ্যাডমিশন নিতে চান, বই সম্পর্কে জানতে চান, ছোটদের রেজাল্ট জানতে চান, অথবা প্রশ্ন করতে চান, অনলাইনে কোন ডোনেশন করতে চান, ফতুয়া নিতে চান, যে যে সাইডে আপনি ঢুকে যা কিছু করতে চান, কোন ভাষা আপনি দেখতে চান, হিন্দিতে, ইংলিশে, আরবিতে, উর্দুতে, ওনারা 4 ভাষার উপর ওয়েবসাইটে তৈরি করেন। আপনি ইংলিশে ক্লিক করলেন, এখন দেখেন সবকিছু ইংলিশে দেখেন। আবার ব্যাকে আসেন, আপনি আরবিতে ক্লিক করলেন, এখন দেখেন সবকিছু আরবিতে দেখেন। আবার ব্যাকে আসেন, আপনি উর্দুতে ক্লিক করেন, সবকিছু উর্দুতে আসে। ব্যাকে আসেন, আপনি হিন্দিতে ক্লিক করেন, সবকিছু হিন্দিতে আসে। তাহলে ওনারা 4 ভাষায় কি করেছেন? ট্রান্সলেট করেছেন ওনাদের ওয়েবসাইটটাকে। আপনি যে ভাষার হন, অবশ্যই 4টা ভাষার কোন একটা ভাষায় উপযোগিতা আপনি হবেন। ইন্টারন্যাশনাল 3টা ভাষা আছে এবং দেশীয় একটা ভাষা আছে। সেই অনুযায়ী আপনি কি করতে পারবেন? সকল তথ্যগুলো জানতে পারবেন, দেখতে পারবেন, বিস্তারিত লিখতেও পারবেন। এখন যেই সাইডে আপনি ঢুকেন না কেন, ওই সাইডে ঢুকে ওই তথ্যগুলো নিয়ে কোন একটা তথ্য নিতে চান, সেই তথ্যগুলো নিয়েও আপনি কাজ করতে পারেন। যেমন আমি এখান থেকে একটা ফতুয়া নিলাম উদাহরণস্বরূপ। এখান থেকে কোন একটা তথ্য নিলাম, কপি করে নিলাম, নিয়ে আসলাম এখানে। চলে আসলো। এইভাবে আমরা আমাদের যে কোনো ধরনের যে কোনো সাইট থেকে আমরা আমাদের কাজগুলো করতে পারবো। দেখেন এখানে একাধিক সাইটে কিন্তু আমরা প্রবেশ হয়ে আছি। এই যে একাধিক সাইট গুলোতে আমরা প্রবেশ করলাম, এগুলো ট্যাবের মাধ্যমে। কিসের মাধ্যমে? ট্যাবের মাধ্যমে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন তো সবাই? আছেন আপনারা? জি। जी सर जी सर। যেভাবে সাইলেন্ট মোডে আছেন, মনে তো হচ্ছে যে আপনারা, আমি একাই কেউ কম্পিউটারের সাথে কথা বলছি। আমরা 13 জন আছি নেই মানে। আছেন তাহলে না? আচ্ছা, এবার আসেন, ট্যাব গুলো তো বুঝতে পেরেছেন। ঠিক এখানে যে কাজটা, আপনি অ্যাড্রেসটা যদি ডিরেক্ট জানা থাকে সেটা লিখে দিবেন, অথবা এখানে লিখে দিলেও কোনো সমস্যা নেই। অথবা কাছাকাছি কোনো একটা সাইডের নাম যদি আপনার মনে থাকে, যেমন যাত্রাবাড়ি মাদ্রাসা, মাদারীনগর মাদ্রাসা, হাটাজারি মাদ্রাসা, নানপুর মাদ্রাসা, এইভাবে আপনার যেই মাদ্রাসাটা আপনার মনে আছে, যদি ওই মাদ্রাসার ওয়েবসাইট নাও থাকে, তাও আপনি এখানে একটা লিখে দেন, কাছাকাছি নাম। তাহলে কোনো একটা তথ্য কেউ না কেউ যখন তথ্য দিবে, ওয়েবসাইট না থাকলেও ফেসবুকে থাকতে পারে, কোনো না কোনো ভাবে এটি আসতে পারে। যেমন আমরা এখানে লিখলাম যাত্রাবাড়ি মাদ্রাসা, যাত্রাবাড়ি বড় মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসা, কয়েকটা নাম আছে। যাত্রাবাড়ি বড় মাদ্রাসা, যাত্রাবাড়ি বড় মাদ্রাসা যখন দিলাম, দেখে যাত্রাবাড়ি বড় মাদ্রাসা, আমি ইসলাম দারুল মাদানিয়া যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি মাদ্রাসা বুকস মার্কেট, মার্কেট সহ চলে আসে। মানে একটা দিলাম, তার রিলেটেড আর যেগুলো আছে আর কি। যাত্রাবাড়ি বড় মাদ্রাসা ফেসবুক পেজ আছে। আবার উইকিপিডিয়া যাত্রাবাড়ি মাদ্রাসা নিয়ে একটা রিপোর্টও তৈরি করছে। আমরা উইকিপিডিয়াতে যাই, এখানের মধ্যে আমাদের দিয়ে দিয়েছে জামিয়া ইসলাম দারুল মাদানী একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশে ইসলামী শিক্ষা প্রচার প্রসারের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির অনেক ভূমিকা রয়েছে। এখান থেকে জ্ঞান অর্জন করেছে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী। এই প্রতিষ্ঠানে ঢাকা জেলা যাত্রাবাড়ী থানা জামিয়া নগর অবস্থিত। প্রতিষ্ঠাকাল ও প্রতিষ্ঠাতা 1970 সালে খ্রিস্টাব্দ প্রথম দিকে অশিক্ষা ও কুশিক্ষায় প্রবর্ণিত এলাকার মুসলিম সন্তানদের বেহাল দশা দেখে অস্থির ছিলেন জনাব রহম আলী সাহেব। তাদের প্রকৃত শিক্ষা দীক্ষা আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার রত নিয়ে তিনি কাজ শুরু করেন। এই উদ্দেশ্যে তিনি তার নিজস্ব জায়গায় এই প্রতিষ্ঠান নামের ওয়াকফ করে দেন। গড়ে ওঠে নুরানি মক্তব হেফজ বিভাগ, যার প্রথম দায়িত্ব ছিলেন হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, প্রিন্সিপাল আল্লামা মাহমুদুল হাসান। এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো কিন্তু আপনার কাছে জানা নাও থাকতে পারে। কি বলেন? জানা থাকতে পারে, जाना नाও থাকতে পারে। নাও থাকতে পারে। যেমন আপনি যাত্রাবাড়ি মাদ্রাসা সম্পর্কে জানতে চান, যেমন ধরুন কওমি মাদ্রাসা স্থাপিত কত সালে স্থাপিত হয়েছে? 1969 সালে। প্রতিষ্ঠাতা কাজী মোতাসিম বিল্লাহ এবং অধ্যক্ষ আল্লামা মাহমুদুল হাসান।
শিক্ষার্থী প্রায় 11,000, ঠিকানা অমুক ঠিকানা, সংক্ষিপ্ত যাত্রাবাড়ি বড় মাদ্রাসা। এই যে বিস্তারিত তথ্যগুলো কে দিয়েছে? উইকিপিডিয়া, তাই না? এই যে উইকিপিডিয়া যে আপনাকে তথ্যগুলো দিল, উইকিপিডিয়া কিন্তু ইন্টারন্যাশনাল তথ্য ভান্ডার। কি ইন্টারন্যাশনাল কি তথ্য ভান্ডার? সকল তথ্যগুলো তাদের কাছে থাকে, বিশেষ করে প্রাচীন এবং বড় বড় প্রতিষ্ঠানগুলোর ইতিহাসটা এখানে থাকবে। এখন যদি বলেন, আপনি যদি আপনারটা আপনার মাদ্রাসা লেখেন, যেমন আমি একটা এখানে দিলাম, মাদারীনগর মাদ্রাসায় দিলাম। মাদারীনগর মাদ্রাসা নিয়েও কি আছে? উইকিপিডিয়ার মধ্যে তথ্য আছে। তার মানে হলো এই তথ্যগুলো তারা কালেক্ট করে ওখানে কি করেছে? এন্ট্রি করেছে। এভাবে দেখেন, আপনি যদি দেখি এটা সম্পর্কে আছে কিনা, এটা সম্পর্কে নাই। আছে? জালাল মাদারীনগর মাদ্রাসা আছে, জামিয়া নতুল্লাহ মাদ্রাসা আছে। এরপরে দেখি মহিলা মাদ্রাসা দিয়ে দেখি। দারুন নাজাত মাহমুদিয়া মহিলা মাদ্রাসা, মাদারীনগর মহিলা মাদ্রাসা মনিরামপুর, মাদারীনগর মহিলা মাদ্রাসা যশোর, সিদ্দিকুর নারায়ণগঞ্জ সদর থানা সকাল মহিলা মাদ্রাসা। এই যে তথ্যটা নাই, আছে উইকিপিডিয়াতে, দূরের কথা ফেসবুকের মধ্যে নেই। মাদারীনগর মাদ্রাসার মধ্যে অনেকগুলো মহিলা মাদ্রাসা আছে, কিন্তু কোনোটার মধ্যে নাই। আছে? এই যে নাই বা আছে, কিছু তথ্যগুলো আছে ওই ওয়েবসাইট ওয়ালারা এগুলো কালেক্ট করে তারা দেয়। কিছু তথ্য আছে তাদের এজেন্ট থাকে, মানে প্রতিনিধি থাকে, তারাই তথ্যগুলো আপলোড করে। এবং কিছু জিনিস আছে নিজস্ব ভাবেই করতে হয়, নিজস্ব ভাবে কি করতে হয়? তৈরি করতে হয়। তো আপনি চান, যে কোনো তথ্য আপনি চান, ওই তথ্যটা, ওই তথ্য যদি নাও থাকে, কাছাকাছি কোনো শব্দও যদি থাকে, এইভাবে হইলেও আপনি গুগল থেকে এটা বের করতে পারবেন। ক্লিয়ার? ক্লিয়ার। এখন দেখেন, আপনি ক্রস দিয়ে যে কোনো সাইট থেকে বের হয়ে গেলেন, এবং এখান থেকে কিছু সাইট আপনি সার্চ করে বের করলেন, কোন একটা পিকচার নামাবেন, যেমন মক্কার একটা ছবি নামাবেন। মক্কা ফটো দিলাম। এখন দেখেন মক্কার কিছু ফটো আসছে। যদি আমরা যদি মসজিদে হারাম দিই, মসজিদে হারামের কিছু ফটো আসবে, দেখেন কোন ফটোটা আপনার কাছে ভালো লাগে। সেই ফটোটা আপনার কাছে ভালো লাগবে, সেই ফটোর মধ্যে আপনি যখন ক্লিক করবেন, তখন আপনাকে বড় করে দেখাবে। যেটা আপনার কাছে ক্লিক করবেন সেটা আপনাকে দেখাবে। রাইট বাটন ক্লিক করে সেভ এজ, সেভ ইমেজেস, সেভ ইমেজ, ইমেজেস। সেভ ইমেজেস ক্লিক করলে আপনি কোথায় আপনার এই ছবিটাকে রাখবেন, এই ফটোটাকে সেভ করবেন। যেমন ডেস্কটপ দিলাম, দিলাম ফটো। যখন ফটো দিয়ে এটি সেভ করলাম, দেখেন এই যে ডাউনলোড, এই যে ডাউনলোড লিঙ্কটা আপনাকে দেখাচ্ছে কোথায় ডাউনলোড হয়েছে। আপনি এখান থেকে সরাসরি শো ইন ফোল্ডারে গিয়ে দেখতে পারবেন যে কোথায় ডাউনলোড হয়েছে। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো, নর্মালি আমরা যা কিছু ডাউনলোড করি তা সাধারণত ডাউনলোড ফোল্ডারে থাকে। কোথায় থাকে বলেন? কোথায় থাকে? ডাউনলোড। ডাউনলোড ফোল্ডারে। ফোল্ডার। এই যে ডাউনলোড ফোল্ডার, ডাউনলোড ফোল্ডারে ক্লিক করলে আপনি যা যা ডাউনলোড করেছেন সবকিছু আপনি এখানে পাবেন। যা যা ডাউনলোড করেছেন সবকিছু কি এখানে। এখানে ভালো। আমরা ডেস্কটপে রেখেছিলাম, লিঙ্ক সিলেক্ট করে দিয়েছিলাম ডেস্কটপ, তাই এখানে ডেস্কটপ আসছে। ডাবল ক্লিক করে এটিকে ওপেন করি, চলে আসছে। আসছে না? জি। আসছে। তাহলে এইভাবে আমরা আমাদের যে কোনো ধরনের ফটোগুলো আমরা এইভাবে ডাউনলোড করতে পারি। আমার যে কোনো ফটো দরকার, একটা বইয়ের কাজ করছি, কিসে কাজ করছি? একটা বইয়ের কাজ করছি। বইয়ের মধ্যে কোন রিলেটেড আপনি কাজ দেবেন? বাচ্চাদের রিলেটেড যদি কাজ করে থাকেন,
তাহলে সেই ক্যাটাগরি কোন ধরনের ফটোগুলো দরকার? গাছগাছালি দরকার, অথবা নদী দরকার, পাহাড় দরকার, ফল দরকার, যেটাই দরকার হবে, জাস্ট আপনি গুগলে সার্চ করবেন, আপনার কাছে লিস্ট চলে আসবে। এবং এইখানের মধ্যে থেকে দেখতে পারবেন যে এখানে অল, এই অল মানে হল ফটো দেখাবে প্লাস তাদের সাইট গুলো দেখাবে, তাদের সাইট, ওয়েবসাইট। মানে এক একটা ওয়েবসাইটের মধ্যে নানান ধরনের ফটোগুলো কালেকশন থাকে। আপনি যদি এখান থেকে শুধু ইমেজ ক্লিক করেন, তখন শুধুমাত্র আপনাকে ইমেজ গুলো দেখাবে। ইমেজ মিন ফটো, তাই না? জি। যদি আপনি ভিডিওতে ক্লিক করেন, তাহলে মসজিদ আল হারামের ভিডিও গুলো আপনাকে দেখাবে। যদি আপনি শর্ট ভিডিও দেখান, তাহলে শর্ট ভিডিও গুলো আসবে। প্রোগ্রাম, নিউজ, ম্যাপ ইত্যাদি গুলো দেখতে চান, তাহলে ওইভাবে আপনি এখান থেকে দেখতে পান। কিসের কিসের নিউজ, ম্যাপ? ঠিক মসজিদ আল হারামের। এখানে যে শিরোনামটা, যে লেখাটা থাকবে, সেটারই ম্যাপ, সেটারই ফটো, সেটারই নিউজ আপনি এখানে দেখবেন। আপনি অল ক্লিক করলে অল এর মধ্যে আপনার ফটো আসবে, ভিডিও আসবে, সাইটও আসবে, বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্কও আসবে। ক্লিয়ার? জি। এবার আসেন আমাদের এখানে, যে আমার এখানের মধ্যে একটা ইয়ে দেখেন, এই যে একটা ফটো দেখা যাচ্ছে, তাই না? জি। জি। এই ফটোটা কাস্টমাইজ করা যায়, চেঞ্জ করা যায়। আপনি চেঞ্জটা কোথায় পারবেন? ডান পাশে দেখতে পাবেন কাস্টমাইজ দিস পেজ। আপনার যে গুগল ব্রাউজারটা, এটাকে আপনি ডিজাইনটাকে চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন কালার চেঞ্জ করা যাবে, আপনি কোন কালারটা দিতে চান। যদি আপনি ফটো চেঞ্জ করতে চান, যেখানে ফটো আছে, চেঞ্জ থিম, থিমের মাধ্যমে আপনি অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। যেমন আমি এটা চেঞ্জ করে নিলাম, এখান থেকে যদি আমি কোনো ধরনের ইয়ে দিয়ে আমি ক্লিক করলাম, তখন আমার এটা এখানে অ্যাপ্লাই হবে। নিচের দিকে যান, একটা একটা করে দেখবেন যে কোনটা আপনার কাছে ভালো লাগে। যেটা আপনার কাছে ভালো লাগবে আপনি সেটাই দেন, ব্যাকে আসেন। আপলোড অ্যান ইমেজ, যদি বলেন যে এগুলো না, আমি একটা ছবি দিতে চাই, তাহলে আমাকে আপলোড করতে হবে। আপলোড যখন ক্লিক করব, তখন আমাকে টপ আপ বক্স আসবে ব্রাউজ করার জন্য, মানে কোথায় কোন ছবিটা আমি দিতে চাই, যেটা আমি ডাউনলোড করেছিলাম এটাই দিই। ক্লিক করলাম, ওপেন ক্লিক করলাম, দেখেন সেটা আমার এখানে চলে আসে। যদি বলি যে না এটা হবে না, তাহলে আমি আবারও আপলোড করব। আমি আমার কমিট ক্লাবের লোগোটাকে, লোগোটা আমার এখানে চলে আসে। ঠিক আছে? এইভাবে ফাইন। এগুলোকে কি করতে পারবো? চেঞ্জ করতে পারবো। কি করতে পারবো? চেঞ্জ করতে পারবো। ক্লিয়ার? ক্লিয়ার। এবার আসেন, অনেক সময় আমরা কনভার্ট করি বিজয়, দুই ভাবে আমরা বিজয় লিখেছিলাম, তাই না? একটা হলো ইউনিকোড, আরেকটি কি? বিজয়। বিজয় ক্লাসিক। বিজয় ক্লাসিক এবং ইউনিকোড, এই দুইটার মধ্যে বিশাল বড় একটা ঘাটতি আছে। বিজয় ক্লাসিক শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ড এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, অর্থাৎ অ্যাপ্লিকেশন ক্যাটাগরির যে সকল সফটওয়্যার গুলো আছে, ওই সকল সফটওয়্যার গুলোতে কেবল বিজয় ক্লাসিকের মাধ্যমে লেখা যায়। যেই লেখাগুলো আপনি মোবাইলে পড়তে পারবেন না, যে লেখাগুলো আপনি ইন্টারনেটে পোস্ট করতে পারবেন। কেননা সেখানে যদি আপনি পোস্ট করেন, তখন এই লেখাগুলো আর ওইভাবে পড়া যায় না বা দেখা যায় না, যেভাবে আমরা রেগুলারই পড়ি। যেমন এটা, এখানে যদি আমি বিজয় থেকে তুলি, দেখেন এখানে আমি লেখাটা লিখলাম, বিজয় ক্লাসিকে লিখেছিলাম এটা। এখন যদি আমি এটাকে কাট করে নিলাম, ইন্টারনেটের সার্চের মধ্যে পেস্ট করে দিলাম, তখন দেখেন কেমন আসছে। শো করছে ফন্ট? জি না। শো করছে না কেন? এটি বিজয় ক্লাসিকে লেখা। কিন্তু আপনি দেখেন এইখান থেকে যে এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলো কিন্তু আমি ইন্টারনেট থেকে নিয়েছিলাম। কোত্থেকে? ইন্টারনেট থেকে। ইন্টারনেট।
ইন্টারনেট থেকে লেখাটা নিয়েছি, এটা এখানেও দেখা যাচ্ছে, সুন্দরভাবে পড়া যাচ্ছে। আবার দেখেন ইন্টারনেট যখন আমি প্রেস করবো সেখানেও দেখা যাচ্ছে, পড়া যাচ্ছে, তাই না? জি। জি। এই যে ইন্টারনেটে লেখা যায় বা ইন্টারনেটে যে লেখাটা পড়া যায় অথবা মোবাইলের থেকে যে লেখাটা পড়া যায়, এই লেখাগুলো মূলত ইউনিকোডের হয়, অব্রুর হয়। কথা ক্লিয়ার? অভ্র। আর যে সকল জি। লেখাগুলো, যে বাংলা লেখাগুলো মোবাইলে নিলে অথবা ইন্টারনেটে নিয়ে গেলে এরকম উলট পালট ইংলিশ বর্ণমালা দেখায়, বুঝে নিতে হবে ওই লেখাগুলো ক্লাসিকে লেখা। বুঝে নিতে হবে ওগুলো কিসে লেখা, ক্লাসিকের লেখা। ক্লাসিকে লেখা। তো এখন এমনও তো হতে পারে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করবেন ক্লাসিক মোডে, কিন্তু ইন্টারনেট থেকে লেখাগুলো নিয়েছেন আপনি, কিন্তু এগুলোতে যখন আপনি কোনো কিছু চেঞ্জ করবেন তখন ক্লাসিক মোডে চেঞ্জ করা যাবে না। তাহলে আমাকে এই লেখাগুলোকে কি করে নিতে হবে? কনভার্ট করে নিতে। কি করে নিতে হবে? কনভার্ট। স্যার, আপনি যদি বিজয়তে লিখে ফেলেন, বিজয় ক্লাসিকে লিখে ফেলেন, এটা যদি ইন্টারনেটে পোস্ট করার দরকার হয়, মোবাইলে নিয়ে যাওয়ার দরকার হয়, তখন আপনি নিতে পারবেন এটিকে কনভার্ট করে। আবার ইন্টারনেট থেকে যদি কোনো কিছু লিখেন অথবা মোবাইল থেকে লিখেছেন, এগুলোকে আপনি কম্পিউটারে ক্লাসিক মোডে ইয়ে করে ওখানে গিয়ে আপনি ক্লাসিক মোডে এটাকে সংশোধন এডিট করতে চান, তখন আপনাকে আবার কি করতে হবে? ক্লাসিক মোড থেকে বা বিজয় মোড থেকে ক্লাসিকে, ক্লাসিক মোড থেকে বিজয়, এইভাবে কনভার্ট করে নিতে। এইভাবে কনভার্ট করে নিলে কি হবে? আপনি যেই কোনো ইয়েতে আপনি কাজ করতে পারবেন, যখন যেটা দরকার। বিজয়তে করেছেন, তাহলে ক্লাসিক ইউনিক করে নিয়ে যেতে পারবেন, ইউনিক করে নিয়ে গেছেন তাহলে বিজয়তে নিতে পারবেন। যেমন আমি এখানে লিখলাম বিজয় কনভার্ট, আমি যখন লিখলাম বিজয় কনভার্টার, তখন কিন্তু আমার অনেকগুলো নাম কম্পিউটার আমাকে, গুগল আমাকে দেখাচ্ছে। বিজয় কনভার্টার, বিজয় সি, বিজয় ক্লাসিক টু ইউনিকোড, বিজয় ক্লাসিক, বিজয় ক্লাসিক কিবোর্ড, বিজয় ক্লাসিক ফন্ট, তাই না? আমার দরকার জি। হলো ক্লাসিক টু ইউনিক, জি। বিজয় ইউনিকোড কনভার্টার। এটিতে আমি ক্লিক করলে এখানে দুইটা ঘর আছে, কয়টা ঘর? দুইটা ঘর আছে। উপরে ঘরের মধ্যে হবে যে ভাষা থেকে আমি কনভার্ট করতে চাই, আর নিচের ঘরের মধ্যে যেটা কনভার্ট হয়ে আসবে ও সেই লেখাটা এখানে আসবে। আমি এখানে পেস্ট করব, আর এখানে দুইটা শিরোনাম পাবো। কয়টা শিরোনাম? দুইটা। একটা হলো ইউনিকোড থেকে বিজয়, আরটা হলো বিজয় থেকে। ইউনিকোড। তাহলে আমার লেখাটা কোন মোডে আছে? ইউনিকোডে আছে, বিজয় আনতে ইউনিকোডে হবে। আছে। তাহলে আমাকে কি করতে হবে? ইউনিকোড থেকে বিজয়। ক্লিক করলাম, ক্লিক করার সাথে দেখেন কনভার্ট হয়ে গেছে। ক্লিক করার সাথে সাথে কি হয়ে গেছে? কনভার্ট হয়ে গেছে। আমি এটাকে কপি করে নিলাম, পেস্ট করে দিলাম। যখন পেস্ট করে দিলাম তখন কিন্তু আমার লেখাগুলো কেমন আসছে? আল্লাহ ইংরেজিতে বাউলা। উল্টাপাল্টা বলা আসছে। কারণ আমি কনভার্ট করেছি ঠিকই, কিন্তু এখানে আনার পর এটাকে ফন্ট চেঞ্জ করে দিলাম। আপনি এখন ফন্ট চেঞ্জ করেন, বিজয়ের ফন্ট, এখন দেখেন ওয়াও। বিজয়ের ফন্টে চলে আসছে। এইভাবে আমরা কি করতে পারবো? আমরা আমাদের, আবার দেখেন এটা থেকে আমরা কনভার্ট করতে পারি। এই লেখাটাকে যদি আমরা এখন ইন্টারনেটের মধ্যে দিই, যেমন এই জায়গায় মধ্যে, যেমন কি দেখা যায়, তাই না? জি। বিজয় লেখা কেমন দেখাচ্ছে। আবার কনভার্টটা করে নিই আগে, এটা পেস্ট করলাম এখানে, দেন ইউনিকোড হুম, পেস্ট করলাম, দেখেন বিজয় থেকে ইউনিকোড। ইউনিকোড। এখন দেখেন এখানে পেস্ট করলে হয়নি, ওর বিজয় হয়েছে না।
বুঝতে পারছেন? এবার কত সুন্দরভাবে দেখাচ্ছে। তাহলে আপনি চাইলে ইউনিকোড থেকেও কনভার্ট করতে পারবেন বিজয়তে, আবার চাইলে বিজয় থেকেও কি করতে পারবেন। কনভার্ট করে ইউনিকোড করা যাবে। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই লেখালেখি করেন, তাদের ক্ষেত্রে অনেক অনেক বড় সহায়ক হবে। অর্থাৎ অনেকেই এই কাজের জন্য আটকে থাকেন, কেননা অনেকে মোবাইলে লেখক, কিন্তু মোবাইলেই কি করেন, লিখেন, কিন্তু যখন মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে নিয়ে আসেন তখন আর এডিট করতে পারেন না। না করার কারণে ওই যে কনভার্ট করতে হবে এটা না জানা থাকার কারণে এমনটা হয়। আমরা বিজয় ক্লাসিককে যদি পিডিএফ ফাইল করে নেটে আমরা দেখতে চাই, একটা হলো পিডিএফ করা। পিডিএফ করা মানে হলো এটি আর তার স্থানে থাকে না, টেক্সট মোডে থাকে না, তখন এটি হয়ে যায় পিকচার মোডে। কিসের মোডে? পিকচার পিকচার। ফাইল। পিকচার মোডে চলে মানে যাবে। পিকচারও না কিন্তু পিকচার মোড, পিকচারও না কিন্তু পিকচার মোড। মোড হয়। পিকচার মানে তো হলো একদম পুরা এই আমার পেন্টিং এর মতো। জি, নড়ানো যাবে না। পিডিএফ আপনি করলে তাহলে সেটা একদম পুরা ইয়ের মতো হয়ে যাবে না, বরং আপনি যদি এটি নিয়ে আসেন কনভার্ট করে, সেই কনভার্টারও আছে, পিডিএফ থেকেও কনভার্ট করা যাবে, কিন্তু আপনাকে আনলিমিটেড সুযোগ দিবে না। কি দিবে না? আনলিমিটেড সুযোগ সুযোগ দিবে না। দিবে না, যে আপনাকে শত শত পেজের পিডিএফ করার সুযোগ দিবে না। একটা দুইটা করে করে আপনাকে ইয়ে করতে দিবে। কিন্তু পিকচার যদি হয়ে যায় তখন কিন্তু আর ওই সেই কনভার্ট করা অপশন। পিকচার তো পিকচার লাগান। এবার আসেন, যদি পিডিএফ কনভার্টার একটু দেখাবেন। পিডিএফ যদি কনভার্ট করতে চান তাহলে আবার কনভার্টার ইয়ে করেন, সার্চ করেন পিডিএফ, পিডিএফ টু ওয়ার্ড অথবা টেক্সট কনভার্টার। পিডিটি হয়ে গেছে। পিডিএফ টু টেক্সট ওয়ার্ড কনভার্টার, কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড অনলাইন ফর ফ্রি, কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড অনলাইন ফর ফ্রি। আপনাকে এক দুইটা কনভার্ট করতে দিবে। চুজ ফাইল, আপনাকে ফাইলটা অ্যাটাচ করে দিবে, কোন ফাইলটা আপনি করবেন। যেমন আমি এটা করতে চাই অথবা এটা করতে চাই, দিলাম, এটি আপলোড হচ্ছে। বুঝতে পারছেন? জি। এবার দেখেন এই যে কনভার্ট, দেখছেন প্রো আপনাকে কেনার জন্য বলতেছে। টাকা দিয়ে নেওয়া লাগবে। আপনি কিনলে তো পারবো, তাই না সাজি? হ্যাঁ, কিনলে তো পারবো। কিনলে তো পারবেন, কিনলে কেনা আবার আপনাকে, কিনলে তো অবশ্যই দিবে। এই যে ডাউনলোড, দেখেন কনভার্ট হয়ে চলে আসছে। বুঝতে পারছেন? এটা পুরোটা পিডিএফ ছিল, এখন কনভার্ট হয়ে আসছে। এটা তো ইংরেজি হয়ে আছে সব। এগুলো ইংরেজি, ইংরেজি ফাইলে ছিল, পিডিএফটা ছিল হুম। ইংরেজি। এবার আসেন আমরা কিভাবে মেইল করব, আমরা কিভাবে মেইল করব। মেইল করবো। মেইল, এটা হলো আমার পোস্ট অফিস। মেইল মানে কি? পোস্ট অফিস। পোস্ট অর্থাৎ অফিস। একজন পোস্ট অফিসের কাজ কি ছিল, পোস্ট অফিসের অফিসারের কাজ কি, আমি যে চিঠিটা দিব পোস্ট অফিসে, সেখান থেকে নিয়ে সে তার গন্তব্যস্থানে নিয়ে যাবে, তাই না? জি। আর আমার ইমেল
বা মেল, এই মেইলের মাধ্যমে আমিও আরেকজনের কাছে কি করতে পারবো? চিঠি পাঠাতে, ডকুমেন্ট পাঠাতে পারবো, ভিডিও পাঠাতে পারবো, সফটওয়্যার পাঠাতে পারবো, ফটো পাঠাতে পারবো, যে কোনো ধরনের ডকুমেন্ট পাঠাতে পারবো। আপনার একটা ডকুমেন্ট দরকার, বা আপনি শহরে আছেন, পরীক্ষা দিতে গিয়েছেন, এর মধ্যে বললো যে ভোটার আইডি কার্ড লাগবে। আপনি গ্রাম থেকে আসছেন কোথায়? শহরে শহরে। ইন্টারভিউ, কিন্তু এসে শুনলেন ভোটার আইডি কার্ড লাগবে, আপনি তো ভোটার আইডি কার্ড আনেন নাই। তাহলে আপনি কি করলেন? বাড়িতে ফোন দিলেন, এই কুলসুম, মুই তো রাখিয়া পড়ছি মোর আইডি কার্ড, মোর আইডি কার্ডটা কি করে দাও? ওই যে বাহারের দোকানে পাঠা গিয়ে মেল মেল করে করে দাও, দাও। বাহারের দোকানে গিয়ে কি করে দাও? মেল করে দাও। কুলসুমও দৌড়ায় দৌড়ায় গেছে, ভাইয়া ফোন করছে, ভাইয়া ফোন করছে, কইছে ইয়ানে আঙ্গরে, ভাইয়ার কাছে হাঁটা দিবার লাই। ভাইয়ার কাছে হাঁটা দিব কি, ভাইয়া একটা ইমেল দিছি। কি দিছে? ইমেল। ভাইয়া ইমেল। এই ভাইয়ার ইমেলের মধ্যে সে তার ওই যে ভোটার আইডি কার্ডটা আছে, এটাকে সে স্ক্যান করলো। কি করলো বলেন? স্ক্যান করলো। স্ক্যান করলো। স্ক্যান যে করলো, স্ক্যান করার পরে ওই যে ভাইয়া তো একটা অ্যাড্রেস দিবে, ভাইয়া কি দিবে? একটা অ্যাড্রেস। অ্যাড্রেস। সেই অ্যাড্রেস মতে তিনি পাঠাই দেন। কিভাবে পাঠান? যেমন আপনাকে যে মেলে যেতে হবে, ধরেন কোন একটা ফটো, যেমন আমি যে ফটোটা ডাউনলোড করেছিলাম সেই ফটোটা আপনার কাছে পাঠান, সেই ফটোটা কি করব? আপনার কাছে পাঠান। পাঠাবো। পাঠানোর জন্য আপনাকে জিমেলে যেতে হবে। জিমেল মানে হলো আমার নিজস্ব একটা পোস্ট অফিসের অফিস। পোস্ট অফিস, পোস্ট অফিসের কি একটা অফিস। অফিস। এই মধ্যে আমার কাছে পোস্ট অফিসের যে বক্স আছে না, বক্স আপনারা জি। দেখেছেন, তাহলে আগে যারা ছিলেন তারা দেখেছেন, লাল লাল বক্স এখন তো রাস্তার রাস্তার মধ্যে বিভিন্ন মার্কেট বাজার গুলোতে, ওখান থেকে পোস্ট অফিসের লোকগুলো এসে এসে এগুলো নিয়ে যেত। তো আপনার জিমেইলের ইনবক্সের মধ্যে যখন আপনি যাবেন, সেখানের মধ্যে কিছু শিরোনাম পাবেন। এক নাম্বার শিরোনাম পাবেন ইনবক্স, মানে আপনার কাছে কেউ চিঠিপত্র পাঠাইলো কিনা সেটা কোথায় দেখতে পারবেন? ইনবক্সে। অথবা আপনার, আপনি কারো কাছে পাঠাইলেন কিনা, বা আপনি যার কারো কাছে কিছু পাঠিয়ে থাকলে সেটা কার কার কাছে পাঠিয়েছেন, কি পাঠিয়েছেন, সেটা যদি দেখতে চান তাহলে আপনাকে যেতে হবে সেন্ড। সেন্ডে যখন যাবেন তখন কার কাছে কি পাঠিয়েছেন সবগুলো দেখতে পাবেন। এবং অনেক সময় দেখা গেছে আমি পাঠিয়েছি বা অন্য কেউ পাঠিয়েছে, কিন্তু সেটা ইনবক্সেও নাই, সেন্ডের মধ্যেও নাই, এটার মধ্যে চলে যাবে ড্রাফট। ড্রাফট কখন যায়? কোনো একটি সমস্যা যদি থাকে, হয়তো নেটের প্রবলেমের কারণে, অথবা অ্যাড্রেস ভুলের কারণে, অথবা কোনো কমা বা ভিন্ন কোনো রেস্ট্রিকশনের কারণে এটা সরাসরি ইনবক্সে জমা হয় না, এটি চলে আসে কোথায়? ড্রাফট। এই জন্য ড্রাফট। যদি আপনার কাছে মেল করে, অথবা আপনি যদি কারো কাছে মেল করেন, আপনার কাছে কেউ মেল করলেও, অথবা আপনি কারো কাছে মেল করলেও, আপনি যদি সেটা সেন্টে অথবা ইনবক্সে না পেয়ে থাকেন, তাহলে আপনি সরাসরি কোথায় চলে যাবেন? ড্রাফট। ড্রাফট। ড্রাফটে গেলে আপনি বুঝতে পারবেন যে এটি যায় নাই। এই যেমন দেখেন এগুলো লাল কালি হয়ে আছে। আপনি এখানে এসে পাবেন, আপনার কাছে কেউ পাঠাইলে সেটা ড্রাফটে গিয়ে পাবেন, সেখান থেকে বের করতে পারবেন। আপনি কারো কাছে পাঠালেও সেটা দিবেন। এটা হলো আমি পাঠাইলাম বা আমার কাছে কেউ পাঠালো সে তথ্যগুলো জানা। ইনবক্স মানে কি? তথ্য আমি পাঠাইলাম, কিন্তু আমার কাছে তো পাঠাইলো, সেখান পাওয়া যাবে সব। ইনবক্স মানে হলো আমার কাছে কেউ যদি পাঠায় সেগুলো দেখার জন্য। পানি খাও।
সেন্ট হলো আমরা যেগুলা পাঠাই এগুলো সেন্টের মধ্যে জমা থাকে। কোথায় জমা থাকে? সেন্টের ভিতরে। সেন্টের মধ্যে জমা থাকে। তো আপনাদের কোনো আলাদা বাজে না। এবার আসেন আপনি পাঠাবেন, তাই না? আপনি তো কিভাবে মেল চেক করে সেটা আপনি বুঝতে পেরেছেন, তাই না? জি। এবার আসেন হলো আপনি যে পাঠাবেন কিভাবে পাঠাবেন। এই জন্য আপনাকে চলে যেতে হবে কম্পোজ। আপনি যদি মোবাইলেও ইনবক্স, মোবাইলে কারো কাছে ইয়া পাঠান, কি বলে মেসেজ পাঠান, মেসেজে গেলে আপনাকে দেখাবে কম্পোজ, তাই না? জি। কম্পোজে যখন আপনি ক্লিক করবেন তখন একটি আলাদা টপ আপ বক্স আসবে। প্রথমে দেখা যাচ্ছে ট্যুর, আপনি কার কাছে পাঠাবেন তার অ্যাড্রেসটা বলেন, আপনাদের কারো মেল বলেন, ডিআর ডিআরজিএম, আমি লিখে দেবো। বলেন ডিআর। জিএম, জি জি এম, WAHIDUR, রহমান @gmail.com। যখন আমি পরিপূর্ণ অ্যাড্রেসটি লিখবো তখন ওই পরিপূর্ণ অ্যাড্রেসটি সত্যিকার অর্থে কারো আছে কিনা সেটা কিন্তু এখানে দেখা, এবং ওই জিমেলের মধ্যে যদি তার ফটো থাকে তাহলে সে ফটোটা কি করবে, শো করবে। তারপর এরপর আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এটি অ্যাড হয়ে যাবে। আপনি যদি চান একাধিক লোককে এই মেলটা করবেন তাহলে করতে পারবেন, 25 থেকে 50টা। সেটা কিভাবে? এবার আরেকজন অ্যাড্রেস বলেন, আরেকজন অ্যাড্রেস বলেন কে আছেন? NEWAZ, হ্যাঁ, NEWAZ, NE WAZ, EZ, নওয়াজ। AZ, জি জি, তারপর SO, বুঝে নেই, SORIF, শরীফ, আর ফোর আছে ফাইভ এইস না, এস এস। 4 ফোর 5 ফোর ফাইভ ফাইভ বলেন স্ল্যাশ mail.com, 456 6 সিক্স, জি, স্ল্যাশ gmail.com। লেশা সারটা ওই না, ওই স্ল্যাশ না, ওই ইয়াতে ওই ওকে। @gmail.com, জি, ওটা নাই নাই স্যার। হ্যাঁ, @gmail.com, এটাকে কি বলে? এটা নাই, @gmail.com। জি, @। এই দেখেন আরেকটা অ্যাড্রেস আমরা অ্যাড করলাম। এইভাবে পরপর আমরা অ্যাড্রেস গুলো অ্যাড করে যাব, জি, পরপর বুঝতে আমরা কি করবো পারছি। অ্যাড্রেস গুলো অ্যাড করে যাব। বেশি করলে তখন আবার আমাদেরকে কি করবে, সাসপেন্ড করবে, গুগল কি করবে, সাসপেন্ড করবে। মানে এটা ইমেল মার্কেটিং এর মতো, কিন্তু ইমেল মার্কেটিং হলো আপনাকে সুযোগটা তারা দিবে না, একটা লিমিট দিবে, এই কয়জনকে আপনি একসাথে পাঠাতে পারবেন, বুঝতে পারছেন? জি এইভাবে আপনি একাধিক মেলটাকে অ্যাড করবেন। আর যদি ধরেন কোনো কারো কাছে আপনি একটা মেল পাঠাইলেন, যেমন আপনি একটা প্রতিষ্ঠানে মেল করলেন, প্রতিষ্ঠানের মেল কে মেনশন করে সাথে সাথে আপনি কি করতে চাচ্ছেন, এটাকে সিসি করতে চাচ্ছেন। সিসি বিসিসি মানে হলো আপনি ঊর্ধ্বতন কোন কর্মকর্তা আপনার কিংবা যার কাছে পাঠাচ্ছেন ওই প্রতিষ্ঠানের কাউকে মেনশন করা। সিসি বিসিসি মাধ্যমে আমরা কি করি, যেমন আপনি আমার কোম্পানিতে একটা মেল করলেন, এই মেল করার সাথে সাথে আমার মেলের সাথে সাথে আমাকেও মেনশন করলেন, আমাকে মেনশন করার দ্বারা আমার কাছেও মেলটা আসলো, ওই প্রতিষ্ঠানের কাছে গেল, আবার আপনার প্রতিষ্ঠানের বসের কাছে বসকেও মেনশন করলেন, তাহলে বসের কাছে গেল। ফলে দেখা গেছে এই মেইলে যখন আমরা রিপ্লাই দিব তখন ওই যে সিসি বিসিসি যাদেরকে করলাম তাদের কাছেও এই মেইলের রিপ্লাইটাও পৌঁছে যায়। ফলে দেখা গেছে এক ডিলে একাধিক পাখি কি করা, মারা যাবে।
এক দিলে একাধিক পাখি কি করা, শিকার করা। যেমন আমি সিসির মধ্যে দিলাম, এটার মধ্যে আমি এটা দিলাম, বিসিসির মধ্যে আমি আরেকটা দিলাম। এইভাবে আমরা কি করলাম, এগুলোকে অ্যাড করে দিলাম। এখন দেখেন আসুন সাবজেক্ট কি, আপনি সাবজেক্ট। মেল করবেন, অবশ্য মেলের তো কোনো একটা কিছু আছে তাই না? জি যেমন কেউ যদি বায়োডাটা পাঠায় তাহলে বললেন অমুকের বায়োডাটা, কেউ যদি সার্টিফিকেট পাঠায় তাহলে বললেন অমুকের সার্টিফিকেট, কেউ যদি কোনো অ্যাপ্লিকেশন পাঠায় তাহলে বললেন অমুক অ্যাপ্লিকেশন। ওগুলো হলো সাবজেক্ট, শিরোনাম। মানে জিনিসটা কি, এই মেলটা কোন পারপাসে আপনি আমার কাছে পাঠাইলেন, কোন পারপাসে আপনি আমার কাছে কি করলেন, পাঠাইলেন, ওইটা হলো আমার সাবজেক্টের মধ্যে। আমরা এখানে দিলাম অন টেস্ট, আমরা এখানে কি দিলাম, কন্টেস্ট। মানে যে টেস্ট মূলক আমরা ইয়ে করলাম, এখানে আমরা দিয়ে দিলাম। আর কোনো তথ্য যদি আমাদের থাকে ডেসক্রিপশন, আমরা এই জায়গার মধ্যে লিখে দিই। ক্লিয়ার? জি। তাহলে উপরে আমরা লিখবো যার কাছে মেইল পাঠাবো, সাবজেক্টের মধ্যে আমরা শিরোনামটা, এবং ডেসক্রিপশনের মধ্যে আমাদের আরো বিস্তারিত যদি কোনো কিছু লেখা থাকে, কোনো কমেন্ট বিশেষ কোনো লেখা থাকে, সেটা আমরা এখানে লিখে দিই। আর যদি কোনো ফাইল অ্যাটাচ করা দরকার হয় তাহলে আমরা অ্যাটাচ ফাইল ক্লিক করব। কোনো লিঙ্ক যদি অ্যাড করা দরকার হয় তাহলে লিঙ্কে, কোনো ড্রাইভ যদি আমাদের ইয়ে দরকার হয়, কোনো ফটো যদি আমরা অ্যাটাচ করা দরকার হয় তাহলে ফটো। এখানে যা কিছু দেখতে পাচ্ছেন একমাত্র এই অ্যাটাচ ফাইল ব্যতীত সবকিছু এখানে যেতে পারে। এটার সাথে কোনো একটা ফটো দিব, সেটা আমার এটার সাথে। আমি যদি অ্যাটাচ ফাইল ক্লিক করি, অ্যাটাচ ফাইল ক্লিক করলে তখন আমার টপ আপ বক্সটি আসবে, যখন ফটো ক্লিক করবো, ওপেন ক্লিক করবো। এখন দেখেন আমার ফটোটি এখানে আপলোড হবে। দেন আপলোড হওয়ার পরে এটা দেখাবে এটা ওয়েট কতটুকু, কতটুকু ওয়েট, 70 কবি। 70 কেবি। 70 কেবি মানে কয় এমবি? এটা তো ভুলে গেছি। কেবি মানে 7 এমবি। হ্যাঁ, 7 এমবি, 7। 70 কেবি মানে 7 এমবি। 1 MB কাছাকাছি, 1.5 MB হবে। হ্যাঁ, 1.5 MB হবে। কোন জি এক স্যার, 1 এমবি হয় না, 1 এমবি কম আর কি, 0.7। আপনারা গত ক্লাস করেন নাই? 70 কেবি মানে হলো 1024 কেবিতে 1 এমবি। তাহলে 1024 কেবিতে 1 এমবি যদি হয়ে থাকে, 70 কেবিতে কতটুকু হবে? অনেক কম। অনেক এক কম। এমবির অনেক কম। হ্যাঁ, এটা খেয়াল রাখেন। আচ্ছা, তাহলে ফাইলটার নাম কি? ফটো পিএনজি। এই ফটো ফাইলটার নাম ডট জেপিজি মানে হলো এটি হলো পিকচার। ডট ওয়ার্ড ফাইল হতে পারে, ডট এক্সেল হতে পারে, ডট ইন্ডেক্স হতে পারে। এই ইন্ডেক্স বা ডটের পরে যেটা থাকে সেটা হলো এইটা কি, এটি কি ফটো, এটি কি সফটওয়্যার, এটি কি কোনো ফাইল, এটি কি কোনো প্রোগ্রাম, যেটা ডটের পরে থাকে। জেপিজি সেটা আমার নাম না, ডটের আগে যেটা আছে সেটা আমার নাম। সেটা নাম কি? ফটো। এবার আমি সেন্ড করলাম, সেন্ড। সেন্ডে যখন ক্লিক করবো, সেন্ডিং মেসেজ সেন্ড, আন্ডোতে ক্লিক করলে আমার মেসেজটা তাড়াতাড়ি চলে আসবে, মানে আমি রিটার্ন চলে আসবে, আর যাবে না, অলরেডি চলে গেছে। ভিউ সেন্ড, আমি যে ভিউ মেসেজ করেছি সেটা আমি দেখতে চাই। এই যে আমি এটা মেসেজ করেছি, যাদের কাছে মেল দিয়েছিলেন তাদের মেল চেক করেন, যে আসছে। চলে গেছে। এইভাবে আমরা কি করতে পারি, মেল করতে পারি। আবার যদি ওনারা রিপ্লাই দেন তাহলে আবার আমার কাছে রিপ্লাই আসবে, প্লাস যারা সিসি বিসিসি কোড তাদেরকে করেছি তাদের কাছে চলে যাবে। এটা হলো আমাদের মেল করা, মেল চেক করা, এবং মেল যদি এসে থাকে সেটা ইনবক্সে কিংবা সেন্টে না থাকলে সেটা ড্রাফট থেকে বের করা। ক্লিয়ার? অল ক্লিয়ার।
এবার আসেন, আমাদের গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কিছু সুযোগ সুবিধা পাই। গুগল অ্যাকাউন্ট করলে আমরা কি পাই? কিছু সুযোগ সুবিধা পাই। যদিও বা ফ্রি, সে ফ্রিটা একটা লিমিট থাকে। যেমন মেইল, আমি চিঠিপত্র পাঠাবো, আমার থেকে কোনো টাকা নিবে না, এইটা যে ফ্রিটা আমাকে দিবে, এবং সেটা ডেইলি একটা নির্দিষ্ট লিমিট আছে, এই কয়টা মেইল করতে পারবো, মাসে এই কয়টা করতে পারবো। এবং এই যে মেইলগুলো যে আমি আদান প্রদান করব, এটি ব্যবহারের জন্য আমাকে একটা ড্রাইভ দিবে, একটা স্টোরেজ দিবে, যেটাকে আমরা বলতে পারি মোবাইলের মেমোরি কার্ড। মোবাইলের মেমোরি কার্ড আমার যত জিবি থাকবে, আমি আমার মোবাইলের তথ্য তত বেশি রাখতে পারবো, তাই না? জি। ঠিক একটি গুগল অ্যাকাউন্টের অধীনে 15 জিবি স্টোরেজ থাকে। কত জিবি? 15 জিবি। 15 জিবি। এই 15 জিবি স্টোরেজ যদি ফুল হয়ে যায়, তখন আপনার কাছে মেসেজ আসবে। কি আসবে? মেসেজ আসবে। ঠিক এই ধরনের মেসেজ আসবে, দেখেন আমার কাছে কি এরকম মেসেজ আসবে। আমাকে এই যে ওয়ার্নিং দিচ্ছে, অলরেডি কিন্তু আমি 100 জিবি কিনা, অলরেডি কি, এই দেখেন আমার 100 জিবি কিনা আছে। 100 জিবির উপরে আমার 101.82 জিবি ব্যবহার। মানে আমাকে আবার ওয়ার্নিং দিচ্ছে যে তুমি আরো জিবি কিনো। আমাকে কি দিচ্ছে? আরো বলছে তুমি আরো জিবি কিনো। তোমার যে জায়গা হচ্ছে, এই তুমি যে জায়গা, তোমার তোমার এখানে মতো ফাইল পত্র রাখার তো জায়গা নাই। এই যে আমাকে প্রথমে ফ্রিতে খাওয়াইলো না, চার অভ্যাস করাইলো না, জি। এই চার অভ্যাস করানোর পরে গিয়া, এরপরে গিয়া আমাকে আর ফ্রিতে চা খাওয়ায় না। আমাকে আর ফ্রিতে কি করে না, চা খাওয়ায় না। কারণ আমার তো এখন নেশা হয়ে গেছে। জি। এবার তাকে চা খাবে, ভাই চা খাওয়াস না, চা ছাড়া চলতে পারবো না। তো 50 টাকা কাপ, আর 50 টাকা হলো 50 টাকা দে। না, আমি তো আটকে গেছি, আমার নেশা দূর হয়ে গেছে আমার, আমি তো এখন চা ছাড়া চলতে পারবো না। তো ঠিক অবস্থা হয়েছে আমার, আপনাকে যে 15 জিবি দিবে না, আপনার ওই মেইলটা যদি হয়, ইম্পর্টেন্ট হয়ে যায়, তখন আপনি বাধ্য হবেন ওই জিবি কেনার জন্য। আমাকে এখন অফার করতেছে, দেখেন প্রতি মাসে 250 টাকা। আমাকে কি করা হচ্ছে, প্রতি মাসে 250 টাকা করে তুমি কি করতে পারো, স্টোরেজ আরো কিনতে পারো। গেট স্টোরেজ আপনি যদি নিতে চান, ক্লিন আপ স্পেস, যদি বলে দেন আমি নিব না, আমি আমার এটাকে ক্লিন করছি, 100 জিবি থেকে মূল অপ্রয়োজনীয় জিনিসগুলো ফেলে দিতে চাই, তখন আপনি ক্লিন আপ স্পেসে গেলে তখন আপনাকে ওই আপনার এই ড্রাইভের মধ্যে, আপনার মেইলের মধ্যে যা কিছু আছে দেখাবে। আপনি এখন ডিলিট করে 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 আপনি কি করতে পারেন, জায়গা ফাঁকা করতে পারেন। তো এটা দেখা গেছে আপনার 100 জিবি ফাইল গুরুত্বপূর্ণ, তখন কি করবেন, আপনি বাধ্য হবেন 250 টাকা করে যদি কোনো ইউজার থেকে তারা ইনকাম করে, তাহলে লক্ষ লক্ষ জিমেল অ্যাকাউন্ট আছে না, আছে কিনা? আছে। চিন্তা করে দেখেন তাহলে ইনকাম তাদের কেমন। ফ্রিতে দিয়ে আমাকে আসক্ত করলো। ঠিক এইভাবে আমাকে আরো কিছু সুযোগ সুবিধা দিচ্ছে তারা। এই সুযোগ সুবিধাগুলো আমি গুগল অ্যাপস এর মধ্যে পাবো। কোথায়? জিমেল, জিমেলে পরে আছে আমার কি গুগল অ্যাপ। গুগল অ্যাপস এর মধ্যে গেলে দেখতে পারবো যে আমার অ্যাকাউন্ট, ড্রাইভ, ড্রাইভ, ওই যে আমাকে যে স্টোরেজ দিচ্ছে, আমি এখন যদি ড্রাইভে ক্লিক করি, তখন ড্রাইভের মধ্যে আমি কি কি রেখেছি সেই তথ্যগুলো আমি পাবো। যেমন আমার এখানে সার্টিফিকেট দেখা যাচ্ছে, আশরাফের কিছু সম্পাদনা ফাইল দেখা যাচ্ছে, কিছু ফটো দেখা যাচ্ছে, কিছু সার্টিফিকেট দেখা যাচ্ছে। সব মিলে দেখতে পাচ্ছেন আমার 15 জিবি জায়গা থেকে 2.12 জিবি ব্যবহার হয়েছে এই অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে মাত্র 2.25 জিবি কি করা হয়েছে, ব্যবহার হয়েছে। আমি যদি আরো ব্যবহার করতে চাই, তাহলে আমি যদি আরো গুরুত্বপূর্ণ কোনো তথ্য রাখতে চাই, তাহলে আমি ফাইল নিউতে যাব, নিউতে গিয়ে ফাইল, ফাইল আপলোড, ফাইল আপলোড দিয়ে আমি কোন ফাইলটাকে আমি এখানে গুরুত্বপূর্ণ আমার এখানে রাখতে চাই, সেটা আমি এখান থেকে ইয়ে করবো। যেমন আমার কেওয়াইসি রাখতে, সিলেক্ট করলাম, ওপেন ক্লিক করলাম, দেখেন আমার এটি, এই লোগোটি আমার কি কোথায় চলে আসবে, আমার এখানে চলে আসবে, চলে আসবে।
এভাবে আপনি যে কোনো আপনার ড্রাইভের মধ্যে যতক্ষণ জায়গা থাকবে আপনি গুরুত্বপূর্ণ তথ্যগুলো, সার্টিফিকেট গুলো বা বিভিন্ন ধরনের ডকুমেন্ট গুলো আপনি এখানে আপলোড করে রাখতে পারেন। আপলোড করে রাখলে কি হবে, আপনি বিদেশে যান, ঢাকায় যান, চিটাং যান, বরিশাল যান, যেখানে যান, যেখানে আপনি যান সেখানে আপনি এভাবে ড্রাইভ থেকে বের করে প্রিন্ট আউট করে নেবেন। তো এই যে সুযোগটা আপনাকে দিল 15 জিবি, এটা আপনার উপকারের জন্য দিল, তাই না? জি। আসলে ওরা ব্যবসার টোপ ফেলে দিল। হ্যাঁ, তো ফেলে দেন। এরপর আসেন জিমেল। জিমেল তো আমরা তো দেখালাম। গুগল ম্যাপ, আপনি গুগল ম্যাপের মাধ্যমে সুযোগ সুবিধাগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। আপনার বাড়ি দেখতে চান, ইয়ে দেখতে চান, গুগল ম্যাপের মাধ্যমে এটি দেখতে পারবেন। এগুলো সব আপনাকে ফ্রিতে দিচ্ছে। এই গুগল ম্যাপ কিন্তু আপনি ফ্রিতে পাচ্ছেন, কিন্তু বড় বড় কোম্পানিগুলো কিন্তু ফ্রিতে পায় না, জানেন আপনি? জি না। জানেন? যেমন পাঠাও, যেমন কি আঠারো। পাঠাও, যেমন পাঠাও আছে, ওবার আছে। তারা যে জমগুলো যে ইয়েগুলো ব্যবহার করে এগুলো তাদের কিনে নিতে হয়, তাহলে তাদেরকে লোকেশন দেয় না, বিজনেস পারপাস করে। ক্লাস করতেছি, একটু পড়াশোনা দিই। জানি না, মনে হয় পাইনি। এভাবে দেখেন ক্যালেন্ডার, নিউজ, আপনার ফটো, আপনার মোবাইলে যে গুগলের একটা ফটো একটা ইয়ে আছে না, আছে এমন গুগল। যে আছে। জি জি। এই এই আপনার যে মোবাইলের ফটোগুলো যে গুগলের মধ্যে সেভ হয়, ওগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপর আসলে আমরা যে জুমটা ব্যবহার করি না, জি। এই জুমটাও কিন্তু গুগলের, কিন্তু এটা তারা ভালো একটা ইনকাম করতেছে আমাদের থেকে। প্রতি মাসে প্রায় 2500 থেকে 3000 সরি টাকা, প্রতি মাসে টাকা কত করতেছে। আপনাদের কিন্তু আনলিমিটেড ক্লাসগুলো করাচ্ছি, এই সুযোগটা কিন্তু তারা আমাদেরকে এমনি দেন। এরা আমাদেরকে ফ্রিতে দিয়েছে 40 মিনিট। কত মিনিট? 40 মিনিট দেয়। 40 মিনিট। 40 মিনিট। কিন্তু এই যে আপনি আনলিমিটেড কথা বলতে পারতেছেন, আমার সাথে ক্লাসটা করতে পারতেছেন, এটা কিন্তু এমনিতে দেয়নি, টাকা দিয়ে। আমরা এই টাকা দিয়ে প্রতি মাসে 2500 থেকে 3000 টাকা করে আমরা এই টাকাটা পেমেন্ট করি, তারপরে কি আপনাদের সাথে ক্লাস করতে পারি। এভাবে আপনাকে সুযোগ সুবিধাগুলো দেয়। ঠিক এরকম আরেকটা তাদের ইয়ে আছে, সেটা হলো মিট, গুগল মিট। এই গুগল মিটের মাধ্যমে আমরা কি করতে পারি, ক্লাস করতে পারি, কিন্তু আমরা করি না। এটা অনেকে বুঝে না বা এটাতে কিছু অসঙ্গতি আছে। ট্রান্সলেট, আপনি ভাষাগত ইয়ে করতে চান, বাংলা থেকে আরবি, আরবি থেকে উর্দু ভাবে ট্রান্সলেট করতে চান, ওই ট্রান্সলেট গুলো আপনি ট্রান্সলেটের মাধ্যমে করতে পারেন। আবার দেখেন এক্সেল ফাইল শিখেছেন না আপনারা, জি। আপনি এক্সেল এর অনলাইনের মাধ্যমে আপনি এক্সেলে কাজ করতে পারবেন। ম্যাক্সিমাম বড় বড় প্রতিষ্ঠানগুলো এক্সেল এর মাধ্যমে তাদের হিসাব নিকাশ গুলো নিয়ন্ত্রণ করে। আবার ডক্স, মাইক্রোসফট ওয়ার্ড শিখেছেন না, সেই জি। ডক্সটা এই মোবাইল থেকেও আপনি সেই ডক্সে কাজ করতে পারবেন, মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলো করতে। স্লাইড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শিখেছেন না, সেই স্লাইডটাও কাজ করতে পারবেন অনলাইনে। এগুলো সম্পূর্ণ ফ্রিতে। এখানে আলাদা একটা মিটের মতো ক্লাস রুমও রয়েছে, ফাইন্যান্সিয়াল উপর আছে, প্লে স্টোর আছে, শপিং আছে, আবার গুগলের চ্যাট আছে। আবার যদি বলেন যে আপনার বাড়িটা দেখতে চান, একটা হলো ম্যাপ আর একটা হলো গুগল আর্ট। এই গুগল আর্টের মাধ্যমে আপনার বাড়ির যে বাস্তব ছবিটা আপনি ওটা দেখতে পারেন। আবার গুগল অ্যাডসেন্স আছে, আবার গুগল ফর্ম আছে, যে আমরা যে ফর্ম দিয়ে আপনাদেরকে ভর্তি করাই, এই গুগল ফর্ম, সেটা মনে হয় আপনারা শিখেছিলেন, তাই না? জি। তারপর জি। ট্রাভেল, আপনার ট্রাভেলের উপর আপনাকে ইয়ে দিচ্ছে, মানে কত ধরনের সুযোগ সুবিধা যে আপনাকে একটা জিমেল দিয়ে দিচ্ছে তারা, তার কোনো শেষ নাই। কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা দরজা আছে, দরজা পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। দরজার ওভারটেক করলে আপনাকে পে করতে, দরজা ওভারটেক করলে কি করতে হয় আপনাদেরকে? পে করতে হয়। মোবাইলে যে কন্ট্যাক্ট নাম্বার গুলো আপনি সেভ করেন, এই কন্ট্যাক্ট নাম্বার গুলো আপনি এখানে পাবেন। আপনি যখন অ্যান্ড্রয়েড ব্যবহার করেন, অ্যান্ড্রয়েডটাকে চালু করার জন্য গুগল একটা মেল অ্যাকাউন্ট লাগে, এবং শিওর। এই নাম্বার গুলো আপনি সেভ করেন সবগুলো একটা জিমেলে সেভ হয়। সেই জিমেলটা কম্পিউটার লগ ইন করে আপনি এখান থেকে কন্ট্যাক্ট নাম্বারের সবগুলো নাম্বার দেখতে পারেন। আপনি গুগল আর্টে যান, আর্টে যাওয়ার পর আপনি এখানে লেখেন আপনার বাড়ির অ্যাড্রেসটা লেখেন, দেখবেন যে আপনার এখানে চলে আসবে। বলেন কার অ্যাড্রেস? লেখেন। বেকুটিয়া।
হ্যাঁ, ভেকুটিয়া। ভি ই ভি ভি কে ইউ টি আই এ। হ্যাঁ, সদর যশোর। যশোর। জি। যশোর কি আছে? জি। জে এ এস এইচ ও আর ই। SH। এস এইচ ও আর ই। ওই যে স্কুল আসছে স্যার, হ্যাঁ, ওই যে স্কুলেরই দিছে, লোকেশন দিছে, বালিয়া বেকুটিয়া স্কুল। এই দেখেন আপনাকে একদম একদম ভিতরে নিয়ে যাবে, মানে একদম বাস্তবে আপনাকে নিয়ে যাবে। আপনি এখন জুম করেন, আপনার ইন্টারনেট যত ভালো হবে আপনি তত সুন্দরভাবে দেখতে পাবেন। দেখেছিলেন এই স্কুলটা? জি, চিনি। আর আপনি যদি আমাকে বলেন যে আপনার বাড়িটা দেখাবেন, তাহলে আপনি এইভাবে বাড়ি দেখাইতে পারবেন, যে কাউকে বাড়ি দেখাইতে পারবেন, আমার বাড়ি দেখবি, তো দেখ। তোর আপনি বলতে পারবেন যে এই যে এই জায়গা দিয়ে রাস্তা আছে, এই জায়গা দিয়ে গেছি, এখান দিয়ে ঢুকবি, এখান দিয়ে এসে আমাদের বাড়িটা। বুঝলেন নাই? জুম যত ক্লিয়ার হবে, আপনার ইন্টারনেট যত ইয়ে হবে, ততই আপনি ভিতর দিকে ঢুকতে পারবেন, আপনার স্পষ্ট বা আস্তে আস্তে হবে। এবং এখানে 3D মোডও আছে। 3D মোড মানে হলো যেমন আপনি হেলিকপ্টার আছে কোথায়, হেলিকপ্টারে। মানে হেলিকপ্টার থাকলে যেমন আমার বাড়ি একদম ইয়েগুলো এইভাবে দেখাবে, আপনাকে মনে হচ্ছে যে আপনি ঘুরে ঘুরে দেখতে পাচ্ছেন, আকাশে উঠতেছেন। আপনি 3D মোডে এভাবে দেখতে পারবেন। ওস্তাদ জি, আর কতক্ষণ? ঠিক আছে। আজকে শেষ ক্লাস, কতক্ষণ প্রশ্ন করা যাবে না, আর তো শিখাতে আছে আমাদের। এইভাবে আমরা আমাদের যেই কোনো লোকেশন গুলো এভাবে দেখতে পাই। এটা হলো গুগল আর্থের মাধ্যমে আমরা দেখতে পাই। এটা ছিল আমাদের ইন্টারনেট ক্লাস। আমরা কিভাবে ইন্টারনেটে মেইল করব, চিঠিপত্র আদান প্রদান করব, ডাউনলোড করব, বিভিন্ন সাইট গুলোতে ঢুকবো। এছাড়াও মাত্র শিখলাম আমরা 1%। ইন্টারনেটে কত পার্সেন্ট শিখলাম? 1%। 1%। বাকি 99% আপনাকে ঘাটাঘাটি করে করে শিখতে হবে। বাকি 99% আপনাকে কিভাবে শিখতে হবে? ঘাটাঘাটি করে করে শিখতে হবে। এই ইন্টারনেটের মাধ্যমে আপনি যদি বলেন ভালো কাজে ব্যবহার করবেন, ভালো কাজে ব্যবহার করতে পারেন। আপনি যদি বলেন যে না, এটা আমি সবাই পার করার কাজে ব্যয় করবো, তাহলে সেটাও করতে পারেন। আপনি যদি বলেন যে না, আমি এটার মাধ্যমে আমার ইনকাম করতে চাই, ইনকাম সোর্স তৈরি করতে চাই, এবং এটার মাধ্যমে আমি লক্ষ লক্ষ মানুষের ইনকামের ব্যবস্থা করতে চাই, ঠিক আপনার প্ল্যান যদি আপনার এমনটা হয়ে থাকে, তবে সেটাও বাস্তবায়ন করা সম্ভব। ইন্টারনেট জগৎটা হলো এত বড়, যত বেশি সময় দিবেন, যত বেশি এটাকে নিয়ে রিসার্চ করবেন, এবং যত বেশি এটাকে নিজের প্ল্যান অনুযায়ী সাজাবেন, তত ততই আপনি এর থেকে ফল নিতে পারবেন। এ ছিল আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু, অর্থাৎ আজকের সর্বশেষ ক্লাস। আমাদের পরবর্তী ক্লাসে আমাদের পরীক্ষা হবে, এবং পরীক্ষাটা কিভাবে হবে এই সম্পর্কে বিস্তারিত, এবং আমাদের কত তারিখে পরীক্ষা নেওয়া যেতে পারে সেটা সম্পর্কে আপনারা সবাই মতামত দিন।